চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট আজ। প্রথম ইভিএমে ভোট দেবেন ১৯ লাখ ভোটার। মাঠে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ২৫,০০০ সদস্য। আজ ২৫ সম্মুখ যোদ্ধাকে দেয়া হবে করোনার টিকা। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে একযোগে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৬ বছরেও বিচার হয়নি হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সহ ৫ জন হত্যার। বর্তমান সরকারের আমলেই শেষ হবে আশা মামলার বাদীর। রংপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীকে মারধরের অভিযোগ। স্বজনদের বিক্ষোভ। পুলিশ যাওয়ার আগেই সটকে পড়ে অভিযুক্তরা। প্রতিষ্ঠানের তালা। এবং কারখানার আয় নেই, তারপরও বেড়েই চলছে ব্যয়। রংপুর চিনিকলের আখ পরিবহনে খরচ ৫ কোটির বেশি। দিতে হচ্ছে বেতন ভাতাও। চাষিদের দুর্ভোগ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম ইভিএমে ভোট দেবেন ১৯ লাখ ভোটার। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর ৭৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে একযোগে। আওয়ামী লীগ এবং বিএনপির ২ প্রার্থী ছাড়াও এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে আরও ৫ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ৩৯টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২৩৭ জন। এবারে ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৪১৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে সকাল থেকেই। এছাড়া নগর জুড়ে দিনব্যাপী থাকবে গোয়েন্দা নজরদারি। ২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্বাচনের ৮ দিন আগে তা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনে সংঘাত এড়াতে ২৫,০০০-এর বেশি পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসারের সমন্বয়ে কেন্দ্রভিত্তিক ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিএমপির ৭,০০০ ফোর্সের পাশাপাশি দেশের বিভিন্ন ইউনিট থেকে আরো কয়েক হাজার পুলিশ নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। সে সাথে মোতায়েন থাকছে ১২,০০০ আনসার, ২৫ প্লাটুন বিজিবি, ১ ব্যাটালিয়ন র্যাব। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তারা ডিউটি করবে যাতে নির্বাচন উৎসবমুখর হয়, আনন্দপূর্ণ হয় এবং সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যে সকল কার্যক্রম নেওয়া দরকার সেগুলো যাতে গ্রহণ করে। ভোট কেন্দ্রে কোনো রকম জটিলতা কিংবা উত্তেজনাপূর্ণ কার্যক্রম সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সবাইকে বলে দিয়েছি, সাথে সাথে সেই বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নেওয়ার জন্য। নগরীর ৩৯টি ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা যেমন মুখোমুখি অবস্থান নিয়েছেন, তেমনি অনেকগুলি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রয়েছে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। একই সাথে মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছে সংঘাতের আশঙ্কা। আর তাই কেন্দ্রভিত্তিক ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলতে চায় পুলিশ প্রশাসন। বিশেষ করে সুষ্ঠুভাবে ভোট নিতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে কোনো কেন্দ্রে যে কোনো জায়গায় নির্বাচন কানেক্টেড কোনো ধরনের কোনো সহিংসতা হতে দেওয়া হবে না এবং এই নির্বাচনী সহিংসতা বা ফৌজদারি অপরাধ যেখানেই ঘটবে বা ঘটার সুযোগ থাকবে বা ঘটার চেষ্টা করবে সবগুলোই আমাদের পুলিশ ব্যবস্থা নেবে। ৭৩৫ কেন্দ্রের মধ্যে ৪১০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এসব কেন্দ্রে ৫ জন সশস্ত্র পুলিশ এবং ১২ জন আনসার মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রে ২ জন পুলিশ এবং ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম দিন টিকা পাবেন সম্মুখ যোদ্ধা ২৫ জন। এদিকে ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি একথা জানান।
দেশে করোনা প্রতিরোধে শুরু থেকেই নিবেদিত ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। মহামারী থেকে বাঁচতে বহুল প্রতীক্ষিত টিকাদান কর্মসূচিও শুরু হচ্ছে হাসপাতালটি থেকে। মঙ্গলবার বিকেলে হয়ে গেল টিকাদানের মহড়াও। সার্বিক প্রস্তুতি দেখে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার বিকেল 3:30টায় এই হাসপাতালেই ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 5 জনের দেহে টিকা প্রয়োগ সরাসরি দেখবেন তিনি। উদ্বোধনী দিনে টিকা পাবেন মোট 25 জন। পরদিন রাজধানীর 5 হাসপাতালে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে। আর আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সারা দেশে একযোগে টিকাদান। যাদেরকে এখানে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে তার মধ্যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছেন, পুলিশের সদস্য, আর্মির সদস্য, গণমাধ্যমের সদস্য এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বুধবার প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর শুরু হয়ে যাবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নেয়ার নিবন্ধন প্রক্রিয়াও। তবে যারা অ্যাপে নিবন্ধন করতে পারবেন না তারা জেলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও নিবন্ধনের সুযোগ পাবেন। জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ বা যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার প্রথম লটের 50 লাখ ডোজের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফিজিক্যাল যে প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি যে সার্বিকভাবে সবকিছু আমরা সন্তোষজনক পাওয়ায় আমরা কিন্তু এই ভ্যাকসিনের লট রিলিজ সার্টিফিকেট দিচ্ছি। এছাড়া টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় অধিদপ্তর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভ্যাকসিন কার্যক্রম চালাতে সম্পূর্ণ প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও। 28 জানুয়ারি থেকে করোনার টিকা দিতে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। 4টি বুথ সহ সেখানে করা হয়েছে পোস্ট ভ্যাকসিন ওয়েটিং জোন। কার্যক্রম পুরোপুরি শুরু হলে টিকা নিয়ে গুজব মানুষ বিশ্বাস করবে না বলে জানান টিকা নিতে যাওয়া প্রথম চিকিৎসক। হায়দার আলীর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিশিল্ড ভ্যাকসিন 28 জানুয়ারি থেকে একযোগে দেয়া শুরু হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে। ঠিক এখন কোন অবস্থায় রয়েছে এসব হাসপাতালের প্রস্তুতি জানতে চাইলে ডিএমসি কর্তৃপক্ষ জানায় সব কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ভ্যাকসিন দিতে বুথ ও পোস্ট ওয়েটিং জোনও তৈরি হয়ে গেছে। আনন্দঘন পরিবেশে স্বস্তির সাথে ভ্যাকসিন কার্যক্রমটা শুরু হোক, সবাই ভ্যাকসিন দিক এবং ভ্যাকসিন নিতে আসুক এবং সেই প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ একেবারে নিচ্ছিদ্র প্রস্তুতি আমরা নেওয়ার ব্যবস্থা করছি। তিনি জানান, ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হলে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আমাদের ডক্টররাই তো প্রথম ভ্যাকসিন নিচ্ছেন, তো আমার ধারণা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়ে গেলে এই ধরনের যে কিছু নেগেটিভ যে বিষয় আসছে বা গুজবের কথাই যদি বলি সেগুলো আমার মনে হয় ওই দিনের পরে আর এগুলো থাকবে না। এদিকে ভ্যাকসিন কার্যক্রমের শুরুতেই ডিএমসির যে চিকিৎসক ভ্যাকসিন নেবেন তিনি সার্জারি বিভাগের প্রধান। এই বিশেষজ্ঞ সময় সংবাদকে জানান, ভ্যাকসিনের মাধ্যমে মহামারী মুক্তির পথে অগ্রসর হবে দেশ। আমি সানন্দ চিত্তে এটি গ্রহণ করছি এবং আমি মনে করি যে সমস্ত স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের সবারই অবশ্যই ভ্যাকসিনটা নেওয়া উচিত। যেহেতু আমরা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি, কাজে যদি কোনোভাবে জরুরি কোনো পরিস্থিতি উদ্ভব হয় সেটারও আমরা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারব। মহামারীকে পরাস্ত করতে সমাজের সবাইকে নির্ভয়ে ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গোটা দুনিয়ায় যখন ভ্যাকসিনের জন্য হাহাকার, তখন বেশিরভাগ উন্নয়নশীল দেশ তো বটেই, অনেক উন্নত দেশের আগেই বাংলাদেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সরকারের পাশাপাশি এক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানটির অবদানও কম নয়। সময় সংবাদের কাছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দ্রুত টিকা প্রাপ্তির আদ্যপান্ত তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আতিকুর রহমান তমাল। 1 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বের চিন্তা, আতঙ্কের নাম করোনা ভাইরাস। স্বভাবতই এর টিকা নিয়েও পরীক্ষা নিরীক্ষা ও সিদ্ধান্তহীনতার দোলাচল কম হয়নি। সেই জায়গায় এই মুহূর্তে দেশে ঢুকেছে 70 লাখ করোনার ডোজ, যার মধ্যে 20 লাখই উপহার।
আগামী 6 মাসে আসবে আরও 2.5 কোটি ডোজ। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় যে ডোজগুলো আসছে তা সম্ভব হলো কিভাবে, এমন প্রশ্ন ছিল আমদানিকারক প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যানের কাছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য এবং সাহসের জন্য। উনি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ ঠিক আছে তুমি বুকিং দাও, আমি টাকা দিব। এই যে অগ্রিম টাকাটা দেওয়া হয়েছে এটা তো সরকার দিচ্ছে। সেরামের শর্ত অনুযায়ী উৎপাদন খরচ মেটাতে টিকার অর্থ আগেই শোধ করতে হয়েছে বাংলাদেশকে, আর এই ঝুঁকিটা নেওয়া গেছে সরকারের দূরদর্শিতার কারণে। তখন অনেক সমালোচনা হলেও শেষমেশ যথা সময়ে টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। আমরা যেটা অ্যানাউন্সমেন্ট করেছি 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আসবে। আসার পরে আমরা কথা বলবো। এই যে আপনি আপনার সাথে ইন্টারভিউ দিতেছি এর জন্য আমি বলি আসার আগে আপনার সাথে এই কথাগুলি বলে কোনো লাভ হইতো না। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সেরামের টিকা ভারতের চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হবে বাংলাদেশকে, কিন্তু খবরটি যে ভুল করে প্রকাশিত তা স্বীকার করেছে রয়টার্স। পরে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে, তারা বলেছে এটা আসলে তোমাদের সাথে আমাদের কথা বলা উচিত ছিল, অনেক রাত হয়ে গেছিল, আমরা নিউজটা রিলিজ করে দিয়েছি। হয় এটা করোনার মতো মহামারীর টিকা নিয়ে রাজনীতি বা বিভ্রান্তি ছড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সবাই আইডিয়া ছিল যে অক্সফোর্ড-জানেকাটাই আগে কিন্তু আসবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে 11 মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের সব স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। করোনা প্রতিরোধে স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য ভ্যাকসিন চেয়ে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় বেড়েছে সেই মেয়াদ। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকের বই বিতরণ সহ বেশ কিছু শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে। এবার মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে স্কুল। আন্তর্জাতিক যেগুলো স্বাস্থ্য সংস্থা আছে এবং আমাদের সরকারের যে নির্দেশনা আছে আমরা সেই মোতাবেক খুলবো আর কি। আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারি মাসে আমরা স্কুলগুলো খুলে দেব আর কি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বয়স 18 বছরের কম হওয়ায় তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না, তবে টিকা চাওয়া হয়েছে শিক্ষক কর্মচারীদের জন্য। আমরা শিক্ষক, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখেছি আমাদেরকে জন্য ভ্যাকসিনের আওতায় আনা হয়। এদিকে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা করতে পাবো, সময় পার হবে, আমি অনেক খুশি। পড়ালেখা করব, তার সাথে বন্ধুদের সাথে দেখা করব, খেলা করব, আমার আনন্দই লাগছে। আমাদের সবাই একসাথে খেলতে পারবো, বন্ধু বান্ধব একসাথে দেখা করতে পারবো। পড়তে বসালে আবার খুব প্রেশার হয়, পড়তে চায় না, আর স্কুলে স্যারদের প্রেশার থাকলে বাচ্চারা পড়তো। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলো খোলার সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো নিজেরা নেবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আংশিকভাবে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী। মঙ্গলবার রাতে উপাচার্য বাসভবনে প্রভোস্ট কমিটির এক সভায় এই বিষয়ে আলোচনা হয়। সভায় অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দিতে প্রভোস্টদের প্রস্তুতি নিতে বলেছে কর্তৃপক্ষ। হলের সার্বিক প্রস্তুতি, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি এবং কোভিড পরিস্থিতি বিবেচনা করেই মার্চের প্রথম সপ্তাহে শুধুমাত্র যারা মাস্টার্স শেষ পর্ব এবং অনার্সের পরীক্ষার্থী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হলে ওঠানোর কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই হল খুলে দেওয়া হবে বলেও জানান প্রক্টর। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে না পারলে ভবিষ্যতে আরও মহামারীর কবলে পড়তে হতে পারে বিশ্বকে, এমন আশঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানব স্বাস্থ্য, গবাদি পশু এমনকি কৃষিকাজে পরিমিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মঙ্গলবার ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী বৈঠকে ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় সংকট সমাধানে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান। Humankind is facing one of the gravest threats due to the COVID-19 pandemic for more than a year now. However, the silently emerging
antimicrobial resistance could endanger all of the significant advances of modern medicine. If we cannot control the careless and indiscriminate use of the antibiotics at this moment, we will see more frequent and even more deadly pandemics in future. ভোরের সময় আরও থাকছে কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর হত্যা মামলায় ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার ঢাকা থেকে গ্রেফতার, গাজীপুরে পুলিশের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা। দীর্ঘ ১৬ বছরেও হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ ৫ জনকে হত্যার বিচার হয়নি। গ্রেনেড হামলায় নিহতদের স্বজনরা হতাশা জানালেও মামলার বাদী সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের আশা, এ সরকারের আমলেই শেষ হবে বিচার কাজ। রাশেদ আহমেদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভা শেষে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ অনেকে। এতে অর্থমন্ত্রী সহ মারা যান ৫ জন, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতদের পরিবারের সদস্য ও আহতরা জানান, ঘটনার দিন রাতেই মামলা হলেও পরবর্তী ১৬ বছরেও শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া। আমার আব্বা আব্দুর রহিম কিবরিয়া সাহেবের সাথে মারা গেছেন। ১৬ বছর ধরে কোনো বিচার আচার হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় আমরা বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের পেছনে, তাদেরকে চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ। যতদিন একটা সুষ্ঠু তদন্ত না হয় ততদিন তো একটা সুষ্ঠু বিচার আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সংশ্লিষ্টরা জানান, মামলাগুলো সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০০৫ সালে প্রথমবার ও দ্বিতীয়বার পাঠানো হয় ২০১৫ সালে। একের পর এক বিএনপির নেতাকর্মীরা তারা গড় হাজিরা দিয়ে, একদিন হাজিরা দিলে আরেকদিন তারা সময় নিচ্ছে, এইভাবে কালক্ষেপণ করছে। অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাকি সাক্ষী গ্রহণের মাধ্যমে অচিরেই যাতে কিবরিয়া হত্যা মামলার সমাপ্তি ঘটে সেই প্রত্যাশা থাকলো। মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান, হারিস চৌধুরী, আরিফুল হক চৌধুরী, জিকে গৌস সহ ৩৫ জনকে আসামি করা হয়। সিআইডি চার্জশিট দেয় ২০১৪ সালের ১৩ই নভেম্বর। সময় সংবাদ, হবিগঞ্জ। হাতের কবজি না থাকায় ভিআইপি এলাকায় রিকশা চালানোর সুযোগ নিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত শাকিল সহ ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী হাইকোর্ট এলাকায় শনিবার ছিনতাইয়ের শিকার হামিদ হত্যার সঙ্গেও তারা জড়িত। অপরাধের ধরন অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। কোনো এক কারখানায় কাজ করার সময় হাতের একটি কবজি কাটা যায় শাকিলের। শারীরিক সীমাবদ্ধতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটর চালিত রিকশা চালানোর সুযোগ দেয় পুলিশ। এই সুযোগ কাজে লাগিয়ে সন্ধ্যার পর ছিনতাই করা শুরু করে সে। এটাতে এই রিকশা চালক ইনভলভ। আমাদের গ্রেপ্তারের পরে দেখা গেল সে একজন পেশাদার ছিনতাইকারী। ওরা ঘুরতে থাকে রিকশা দিয়ে, যেখানে সুযোগ পায় সেখানেই তারা এই ধরনের ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ বলছে, গেল শনিবার সন্ধ্যার কিছু পরে হাইকোর্ট এলাকায় অটোরিকশা নিয়ে অবস্থান করছিল শাকিল সহ ৫ জন। ওই সময় পল্টনের বাসায় যাচ্ছিলেন টিভি কেবল ব্যবসায়ী হামিদুল ইসলাম। হামিদের পথ রোধ করে ছিনতাই করে তারা। পকেটে থাকা ১২,০০০ টাকা ছিনতাইয়ের সময় হামিদ চিৎকার করলে সোহেল ওরফে অ্যারাবিয়ান সোহেল তার 7 গিয়ার চাকু দিয়ে হামিদের পায়ে ও হাতে আঘাত করে পালিয়ে যায়। কিলিং স্কোয়াডের যারা সদস্য তারা সবাই ছিনতাইকারী, পেশাদার ছিনতাইকারী। তারা সেখানে নেমে তার নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা যখন তাকে চারদিকে আটক করে তখন উনি চিৎকার করলে এবং বাধা দেওয়ার সময় তারা ছিনতাইকারীগুলি তাকে পায়ে ছুরিকাঘাত করে এবং অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে উনি ওইখানে নিহত হন। পুলিশ বলছে, ছুরিকাঘাতে হামিদুল লুটিয়ে পড়লে পালিয়ে যায় শাকিল সহ বাকি আসামিরা। পরে এক ভ্যান চালক হামিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তাদের নিকটে আমরা চাকু উদ্ধার করেছি, সেই ব্যাটারি চালিত রিকশাটি উদ্ধার হয়েছে এবং এই চোরাই মোবাইল যে ক্রয় করেছে তাকেও আমরা গ্রেপ্তারের আওতায় এনেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর হত্যা মামলার দ্বিতীয় আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের এ নেতাকে গ্রেফতার করা হয়।
গত 11 নভেম্বর কুমিল্লা নগরীর চৌয়াড়ায় যুবলীগ নেতা জিল্লুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে 24 জনকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ওই রাতেই একজনকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই মামলার 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে জাকির হোসেন নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুরুকন পশ্চিমপাড়া এলাকায় হঠাৎ তার ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। এ সময় জাকিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ ময়না তদন্তের জন্য তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রংপুরের মেডিকেল পূর্ব গেট এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের মারধরের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনরা প্রতিষ্ঠানে ঘেরাও করে বিক্ষোভ করেন। পুলিশ আসার খবরে সটকে পড়েন অভিযুক্তরা। বন্ধ করে দেয়া হয় প্রতিষ্ঠান। রতন সরকারের রিপোর্ট। রোগীকে লোহার পাইপ দিয়ে মারপিট করার খবর পেয়ে স্বজনরা প্রধান মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছুটে যান। এ সময় সেখানে থাকা অনেক রোগী নিজেদের উপর শারীরিক নির্যাতনের ক্ষত দেখিয়ে তাদের উদ্ধারে আকুতি জানায়। পুলিশ গিয়ে মারধরের আলামত পেয়ে তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এখানের মধ্যে কেউ কিছু কইলে আমাদের এই কথা তো বাইরে জানতে পারে না। এরা যেভাবে চালায় আমরা সেভাবেই চলবে। সারাদিনই শুধু মায়ের মনে করবি অন্যান্য পার্সোনালি তো আছে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা পালিয়ে যায়। এ সময় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। মুক্তিযোদ্ধা স্কুল কলেজে হাঁটুর হাঁটু দিয়ে আর কি হাঁটু সার্ভার কাঁচামরিচ খাওয়া যায়, আবার ওয়েস্টেজ খাবার খাওয়া যায়। গতকাল একজনকে খাওয়াই দিচ্ছে, নির্যাতন করে। সকালেও খাওয়াইছে মর্নিং মিটিং এ। মোহন নামে একজন আছে, এখানে আগে ছিল, এখন এসে এ ঘটনায় বক্তব্য পাওয়া না গেলেও পুলিশের অপরাধ বিভাগের এডিসি শহীদুল্লাহ কায়সার জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না রংপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে। অনিয়ম অরাজকতার বিরুদ্ধে মাঝে মধ্যে স্বাস্থ্য প্রশাসন হুঙ্কার দিলেও কোনো তোয়াক্কা করেন না কেউই। পুলিশ এমনকি ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেও কয়েকদিনের মধ্যে সেগুলো খুলে চালু হচ্ছে পুরানো নিয়মেই। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার নামে নৈরাজ্য বন্ধে স্বাস্থ্য প্রশাসনের কোনো উদ্যোগই ফলপ্রসূ হয়নি। মাস দুয়েক আগে জেলা প্রশাসন অর্ধশতাধিক যৌথ অভিযান পরিচালনা করে। রোগী দেখে চিকিৎসাপত্র লেখার সময় হাতে নাতে ধরা পড়েন ওষুধের দোকানের সেলসম্যান, ভুয়া ডাক্তার, নার্স সহ অনেকে। রংপুর মেডিকেলে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় দালাল চক্রের ৩৫ জন সদস্যকে। বিভিন্ন অভিযোগে বিভিন্ন অঙ্কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করে দেয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা প্রতারণা এবং সেই সঙ্গে হচ্ছে যেটাকে ফ্রড কেস বলে, সেই কেসেই যাবে আর কি। পরিবেশ খুবই অস্বাস্থ্যকর, নার্স নাই, ডাক্তার নাই, মানে অনুমোদনহীন। কয়েক সপ্তাহ না যেতেই সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন উদ্যমে খুলে গেছে প্রতিষ্ঠানগুলো। অর্ডারটা তো আমাদের লিখিত দেয়নি, মৌখিক বলছে যে আপনারা চালু করেন। এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এসব ক্লিনিক আসলে তো মানে ক্লিনিকের জন্য তৈরি না, একটু ঘর বাড়ির বসবাসের জন্য তৈরি। এই জন্য পরিবেশের দিক দিয়ে একটু ঘাটতি আছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অভিযোগ স্বীকার করে এজন্য স্বাস্থ্য বিভাগকেই দায়ী করলেন। যখন প্রশাসন তার ঢিলেঢালা বা তার কার্যকরী পদক্ষেপ না নেয়, সেই ফাঁক গলিয়ে কিন্তু মানুষ চাবেই যে যেভাবেই হোক এই স্বাস্থ্যখাত, বেসরকারি স্বাস্থ্যখাতটা শুধু মুনাফা কেন্দ্রিক করতে। স্বাস্থ্য বিভাগ ৫ শতাধিক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১১৭টির বৈধ তালিকা প্রকাশ করেছে। কিন্তু মালিক সমিতি বলছে ২০৬টি আবেদন জমা পড়লেও অনুমোদন আছে মাত্র ২৩টির। তদন্ত করে ৮২টিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে, বাকিগুলো এখনো পরিদর্শনই করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুয়েতে কারাবন্দী লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে এই চিঠি পাঠানো হয়। এদিকে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
আমার কৃতজ্ঞতা জানাই সাক্ষ্য। গত 6 জুন কুয়েতের আদালতের আদেশে মানব পাচারের অভিযোগে গ্রেফতার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। একই সময়ে পাপুল ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। গত 27 ডিসেম্বর পাপুলের পরিবারের 8টি ব্যাংকের 617টি ব্যাংক হিসাব, 30 একরের বেশি জমি, গুলশানের ফ্ল্যাট সহ দেশে থাকা সম্পদ জব্দ করে দুদক। 11 নভেম্বর অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানকে আসামি করে মামলা করে দুদক। এবার কুয়েতে পাপুলের কত সম্পদ রয়েছে তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুয়েতে চিঠি পাঠিয়েছে দুদক। এতে দেশে পাপুলের বিরুদ্ধে মামলা ও তদন্তের বিষয়ে উল্লেখ করে কুয়েতে থাকা পাপুলের কোম্পানি, স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাবের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। 28 জানুয়ারি কুয়েতের আদালতে এমপি পাপুলের বিরুদ্ধে আনা নাগরিকত্ব বিক্রি ও মানব পাচারের অভিযোগে রায় দেওয়ার কথা রয়েছে। এদিকে মঙ্গলবার পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে 3 দিনের রিমান্ডের দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ করে দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নিরাপরাধ ব্যক্তির নামে 15 বছরের সাজার পরোয়ানা। সেই পরোয়ানা পেয়ে দিশেহারা হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন এক ভুক্তভোগী। তদন্ত করে দেখা যায় ঠিকানার ভুলে ঘটেছে এমন কাণ্ড। যদিও এমন ঘটনার দায় স্বীকার করে উচ্চ আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। এ যেন আরেক জাহালম কাণ্ড। ঠিকানার ভুলে 15 বছরের সাজা হয় নোয়াখালীর নিরাপরাধ কামরুলের। সেই সাজা মাথায় নিয়ে ঘুরছেন উচ্চ আদালতে। একটু পেছনে ফেরা যাক। এসএসসির সনদ জালিয়াতি করে 2000 সালে নোয়াখালীর মাইজদি কলেজে ভর্তি হন কামরুল ইসলাম নামে এক ব্যক্তি। এই ঘটনায় 2003 সালে মামলা করে দুদক। 10 বছর পর এই মামলার চার্জশিট দেওয়া হয়। ঘটনার শুরু আসামির ঠিকানার ভুলে। প্রকৃত আসামির ঠিকানা পশ্চিম রাজারামপুরে হলেও দুদকের চার্জশিটে লেখা হয় পূর্ব রাজারামপুর। এতেই ফেঁসে যান পূর্ব রাজারামপুরের কামরুল। 15 বছরের সাজা হয় তার। নিরাপরাধ কামরুল আসেন উচ্চ আদালতে। বিচার চান হয়রানির। নির্দোষ ব্যক্তির এমন হয়রানিতে ক্ষুব্ধ হন উচ্চ আদালত। ভুল স্বীকার করে দুদক। ইনভেস্টিগেটিং অফিসার অ্যাড্রেসের সেটা ভুল করেছে, সেটা অ্যাড্রেসে ভুল হয়েছে। কাজেই উনি যে রিট পিটিশনে যে কথাগুলো বলেছে সেটা সঠিক, ওনাকে অব্যাহতি দিলে আমাদের কোনো আপত্তি নাই। আর আমাদের যেটা ভুল হয়েছে সেটা একটা কোনো অসৎ উদ্দেশ্য না, সেটা একটা টোটালি একটা বোনাফাইডি মিস্টেক। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট। সেখানে নির্ধারিত হবে কার গাফিলতিতে ঘটেছে এমন ঘটনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মায়ের করা মিথ্যা মামলায় কারাগারে দিন কাটছে বাবার। পথে পথে ঘুরছে 3 শিশু। বাধ্য হয়ে বৃদ্ধ দাদার হাত ধরে আদালতে হাজির শিশুরা। শুরু হয় 3 শিশুর অন্যরকম আইনি লড়াই। মার্জিয়া মোমোর রিপোর্টে বিস্তারিত। 3 শিশু আর একজন বৃদ্ধ প্রিয়জনকে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা তাদের এক কাতারে এনে দাঁড় করিয়েছে। 12 বছরের মিম, তার ছোট 2 ভাই সোহাগ আর সোহান আদালতে পা রেখেছে তাদের বাবাকে কারাকুঠুরি থেকে মুক্তি দিতে। এই যাত্রায় তাদের সহযাত্রী 80 বছরের বৃদ্ধ দাদা মোহাম্মদ আলী। 3টা নাতি অসহায় আছে, কাম করতেই না। 20 জন মাদ্রাসায় পড়তে আছে, আমি খরচ চালাই যাই না। জানা গেছে পরকীয়ার জের ধরে স্ত্রী আসমা বেগমের করা মিথ্যা মামলায় মোহাম্মদ সোহেল গেল 1.5 বছর ধরে কারাগারে। এই মামলায় ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মেয়ে মিমকে। কিন্তু এবার মিম আর তার ছোট 2 ভাই বাবার নির্দোষিতার কথা জানাতেই আদালতে হাজির হলো। আমার বাবাকে ছাড়া এখন একটু ভালো লাগে না, মনে হয় কি আমার বাপ, আমি এতিম, পৃথিবীতে কেউ নেই। আমার আব্বুকে চাই, আর কিছু চাই না। আমার বাবা থাকতো আমার অনেক কিছু দিতে পারতো, আমার আব্বা নাই, কেমন আমাকে সবাই এতিম এতিম করে ডাকে। মায়ের পরক্রিয়া যে আসক্ত সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মামলাটার অবতারণা করেছে। আমরা একটা ন্যায় বিচার আশা করছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটি মিথ্যা হলে বাদীর বিরুদ্ধে 17 ধারায় ব্যবস্থা নেওয়া হবে। আর মায়ের ধরেন মিথ্যা মামলা দিল, আমি তো যদি মিথ্যা দেয়া থাকে 17 ধারায় বাদীর বিরুদ্ধে হবে। যদিও এর পরপরই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্ধারিত সময়ের বাইরে গিয়ে আসামি সোহেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এদিকে সোহেলের 3 সন্তান আর বৃদ্ধ পিতার চোখে হার না মানার প্রত্যয়। আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রিয়জনকে ঘরে ফিরে নেয়ার স্বপ্ন দেখছে তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতি ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তা সদস্যের দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন মাত্র 1 জন। বাকিদের টাকা যাচ্ছে ইনচার্জদের পকেটে। এভাবে ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জদের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে, তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমলাপুর থানার কর্মকর্তা। নাজমুস আলীহের রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লিখছে 3 জনেরই। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া, আমার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে, যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য একজন RNB সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে, সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয়, যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন RNBর বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন RNB সদস্য কর্মরত আছে। নাজমুস আলীহি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের র্যালিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। মুজিব বর্ষ উপলক্ষে আমন্ত্রণে দিল্লির কুচকাওয়াজে অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী। আগামী 30 জানুয়ারি তৃতীয় ধাপে নওগাঁ পৌরসভা নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এমআর রকির রিপোর্ট। প্রচারণার বাকি আর 2 দিন, তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের সামনে তুলে ধরছেন আধুনিক পৌরসভা গড়ে তোলার নানা পরিকল্পনা। আগামী 30 জানুয়ারি নওগাঁয় তৃতীয় ধাপে পৌর নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ছাড়াও মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভোট টানতে শেষ মুহূর্তে চষে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন অলিগলি। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির চেয়ে যোগ্যতা বিবেচনা করেই ভোট দিতে চান ভোটাররা। ড্রেনের ব্যবস্থা নাই, আবার হলো রাস্তাঘাটও ভালো না, এই সবই উন্নত চাচ্ছি। ভোট দেব যাকে আমাকে পছন্দ হবে, যা কাজ করে দিবে তাকে আমরা ভোট দেব। 7 নম্বর ওয়ার্ড অবহেলিত। পূর্বে যারা নেতৃত্বে ছিল, পূর্বে যারা কমিশনার ছিল, তারা আসলেই কোনো কাজকর্ম করে নাই। উন্নত পৌরসভা গড়ে তুলতে ভোটাররা নৌকার পক্ষে রায় দিবে বলে মনে করছেন সরকার দলীয় এই প্রার্থী। শান্তিপূর্ণ ও নিরপেক্ষতা নিশ্চিত করা হলে আবারও জয়ে আশাবাদী বিএনপি প্রার্থী। সম্পূর্ণ আশাবাদী যে মানুষ এলাকার উন্নয়নের জন্য আমাকে প্রত্যেকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। সাধারণ মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট যেন উৎসব হয়, ভোট যেন আতঙ্কের না হয়। অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলররাও ভোটারদের কাছে টানতে চালাচ্ছেন গণসংযোগ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন, মানুষের প্রতিশ্রুতি ছিল যে এই এলাকায় কি হওয়া দরকার, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কর্মকর্তা। সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের এখানে পুলিশ, র্যাব, বিজিবি, আমরা স্ট্রাইকিং ফোর্স থাকবে, মোবাইল টিম থাকবে এবং প্রতি কেন্দ্রে আমাদের আনসার সদস্য, পুলিশের ফোর্স থাকবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহকারে আমরা ভোট গ্রহণ সম্পন্ন করব। এবারের পৌর নির্বাচনে 57 জন কাউন্সিলর, 19 জন সংরক্ষিত নারী ও 5 জন মেয়র পদে লড়ছেন। আর ভোটার রয়েছেন 1,16,240 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।
পাবনা পৌরসভা নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাধানগর মুক্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদুল ইসলাম ডালুর সমর্থকরা মিছিল বের করে। এ সময় একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানাউল হক সানুর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। সেখানে অন্তত 5 নারী আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর ডালুর সমর্থকরা আবারও মিছিল বের করলে সানুর লোকজন আবারও তাদের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত 10 জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্লোগান দিতে এসে মারামারি হলে যেখানে যান ভোট ঠিক জায়গায় দেন। আমি গেলে একদিনে বলতেছেন কেন ভোট ঠিক যার যেটা মন চাইবে সেই জায়গা দিব। লাঠি নিয়ে পুরুষ মানে না, লাঠি নিয়ে এইভাবে মহিলা মাথায় বাড়িটা শুরু করছে। আমারে মারতে আসছে, আমারে ওখানে ভোট চাইছে, এই ইসি ভোট দেন। ভোট দিবে জনগণ, জনগণ এখন যে মার্কায় দিবে সেটা তার ইচ্ছা। কিন্তু এইসব জিনিসগুলো নিয়ে এইসব পাটাপাটি নিয়ে এরকম তো ভালো, যেসব জিনিস ভালো না। সতীনদের পারস্পরিক সম্পর্ক নিয়ে নেতিবাচক গল্পের শেষ নেই। তবে এর ব্যতিক্রমী গল্পটা সবাইকে অবাক করেছে বগুড়ার শিবগঞ্জের পৌর নির্বাচনে। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এক সতীন, আর তাকে জয়ী করতে স্বামীকে সঙ্গে নিয়ে দিন রাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারই 2 সতীন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাজেদা বেগম তার সতীনদের হাতে হাত রেখে নির্বাচনী লড়াইয়ের গল্প জানাচ্ছেন মাজেদুর রহমান। ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। পৌর নির্বাচনে গতবারে দায়িত্বে থাকা সংরক্ষিত কাউন্সিলর মাজেদা বেগম আবারও ভোটযুদ্ধে নেমেছেন। গ্রামবাসীর সমর্থন চাইতে বাড়ির পাশে মাঠে সভা করেন। মঞ্চে বসেন ছোট 2 সতীন মেনোয়ারা বেগম ও রেনু বেগম, সাথে পাশের চেয়ারে স্বামী আব্দুস সামাদ। শুধু তাই নয়, বগুড়া শিবগঞ্জ পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের জন্য নারী কাউন্সিলর প্রার্থী মাজেদা বেগমের জন্য ভোট চেয়ে পাড়া মহল্লার প্রচারণা চালাচ্ছেন তার 2 সতীন। সতীনদের এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেকটাই অবাক করার মতো। সতীনদের দাবি কেবল নির্বাচন উপলক্ষ নয়, তাদের 4 জনের মধ্যে মধুর সম্পর্ক আগাগোড়াই। ওনার জন্য আমরা মাঠে নামছি এবং উনি জয় হোক, আবার ভোটে পাশ করুক। সবাই আমরা নামার জন্য সবাই উৎসাহ, যে এরা 3 সতীন মিলে ভোট করতেছে, এটা খুব ভালো। আমার স্বামী সবাইকে ভালোবাসে, ওরা সবাই মিলে ঝিলে থাকি এবং বাসা আলাদা। আমাদের 4 জনের 4টে বাড়ি করে দিছে, আমাদের ভিতর কোনো ঝগড়াঝাটি হয় না। বর্তমানে 4 স্ত্রী স্বামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ। 7 ছেলে ও 1 মেয়ে সন্তান রয়েছে। গত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন মাজেদা বেগম। স্বামীর দাবি এবার ভোটের আগে 4 সতীন বৈঠক করে হাসি মুখে আবারও সমর্থন দিয়েছেন তাকেই। এই 4টে স্ত্রীর বেশি পৃথিবীর কোনো মুসলমান রাখতে পারবে না। বিধান অনুযায়ী আমি 4টে স্ত্রী আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত বেঁচে রাখছেন। 3 স্ত্রী সব সময় ভোট করতেছে, আমি সহকারে মাঠে বেড়াচ্ছি এবং আল্লাহর রহমতে খুব আশাবাদী। এলাকাবাসীও জানান 4 সতীনের সংসার হলো কোনোদিনই বিবাদে জড়াননি তারা। জয়ের ব্যাপারেও আশাবাদী এলাকার ভোটাররা। বর্তমান 5টার মধ্যে মারা গেছে, এখন 4টা আছে, মিল মতো সবগুলি থাকে। 300 দিন ভোটও করতেছে, আল্লাহ দিলে এবার ভোটে আল্লাহ দিলে পাস করে। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে বগুড়া শিবগঞ্জ পৌর নির্বাচন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাসে 7 দিন পর আমরণ অনশন ভাঙল খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। মঙ্গলবার রাতে অনশন ভাঙলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফাইকুজ্জামান। শিগগিরই শাস্তি মওকুফ পত্র দেওয়া হবে বলে জানান ভিসি। গত বছরের 1 ও 2 জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 5 দফা দাবিতে আন্দোলনে নামেন। এর 1.5 মাস পর ওই বছরের 16 ফেব্রুয়ারি 2 জন অধ্যাপকের পথ আটকে অসদাচরণের অভিযোগে মোহাম্মদ নোমান ও ইমাদুল ইসলাম সোহানকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরের 14 জানুয়ারি ওই 2 শিক্ষার্থীকে 2 বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। গত 19 জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন এই 2 শিক্ষার্থী। পরে মঙ্গলবার রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাসে এই অনশন ভাঙেন তারা। এর আগেই বিকেলে তারা অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ করে উপাচার্যের কাছে চিঠি দেন। উপাচার্য জানান, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভা ডাকা হবে। ওই সভায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। আমাদের শিক্ষার্থীরা
তারা একটা চিঠি দিয়ে তারা ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সম্মানিত শিক্ষক যে মানসিকভাবে আহত হয়েছেন এবং তিনি যে কষ্ট পেয়েছেন সেজন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। সে কারণে আমি তাদেরকে অনশন ভঙ্গ করাতে এসেছি এবং আমি বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি শৃঙ্খলা কমিটির মিটিং দিয়ে এই বিষয়টার একটা সমাধানের দিকে আমরা যাব। কারখানার চাকা বন্ধ রেখে গাইবান্ধার রংপুর চিনিকল থেকে জয়পুরহাট চিনিকলে আখ পাঠাতে শুধু পরিবহন খরচই হচ্ছে 5,16 লাখ টাকা। আবার মাড়াই বন্ধ থাকলেও ঠিকই গুনতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। এমন সিদ্ধান্তে মিলের ব্যয়ের সাথে বেড়েছে হাজার হাজার চাষির দুর্ভোগ। আতাউল হক সাগরের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। জমি থেকে কাটার পর প্রথমে আখ নেওয়া হয় গাইবান্ধার রংপুর চিনিকল চত্বরে, সেখান থেকে আবারও গাড়ি বোঝাই করে পাঠানো হয় জয়পুরহাট চিনিকলে। প্রতিদিন 700 মেট্রিক টন আখ পাঠানোর কথা থাকলেও নানা জটিলতায় গত 11 দিনে পাঠানো হয়েছে মাত্র 5,000 মেট্রিক টন আখ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা। আমার আখ আমার এই মিলে গাড়িতে নিয়ে আসার পর সিআইসি ওজন নিচ্ছিল না, যার জন্য 3 দিন ধরে আমার এই আখের গাড়ির উপরে আমাকে থাকতে হয়েছে। এই স্তূপ থেকে আখ নিয়ে সামনের ক্যান ক্যারিয়ারে ফেললেই সম্ভব ছিল চিনি উৎপাদন করা, অথচ এখান থেকে 150 কিলোমিটার দূরে আখ পাঠানোর ফলে শুধুমাত্র পরিবহনের জন্যই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। প্রতি মেট্রিক টন আখ পরিবহনে 992 টাকা ধরে লক্ষ্যমাত্রা অনুযায়ী 52,000 মেট্রিক টন আখের জন্য ব্যয় হবে 5.25 কোটি টাকা। মিল চালু করলে এই অপচয় হতো না বলে মনে করেন স্থানীয়রা। এখানে মিল গেটে যে 23,000 মেট্রিক টন আখ আছে, এটার পরিবহন খরচ আমি জেনেছি 1.5 কোটি টাকা যাচ্ছে। এই 1.5 কোটি তো লাগতো না, মিল চালাতে তো 1 কোটি টাকা লাগতো। রংপুর চিনিকল পরিদর্শনকালে চিনিকলগুলোর ভবিষ্যৎ প্রশ্নে নতুন চেয়ারম্যানও শোনালেন পুরনো বাণী। আমরা ইনভেস্টর খুঁজছি, আমাদের কাছে অনেকে যোগাযোগ করছে, এগুলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন দিক থেকে আসছে। রংপুর চিনিকল জোনে এবার 5,500 একর জমিতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 5,000 মেট্রিক টনেরও বেশি। চিনিকলে মাড়াইয়ের সিদ্ধান্ত স্থগিতের পর আগামী মৌসুমের জন্য এখন পর্যন্ত চাষিদের সাথে আখ চাষের চুক্তি হয়নি। এতে দুশ্চিন্তায় কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি হাজার হাজার আখ চাষি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সরকারি গুদামে পর্যাপ্ত চাল না থাকায় আড়তদার ও মিল মালিকদের দৌরাত্ম দেখেও কিছু করতে পারছে না সরকার। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানালেন 3.5 লাখ টন উদ্বৃত্ত থাকার পরও কৃত্রিম সংকটে 50 টাকায় আলু কিনতে হয়েছে ভোক্তাকে। আর প্রতিবেশী ভারতের ওপর অতি নির্ভরতায় গলা কাটা হয়ে দাঁড়িয়েছিল পেঁয়াজও। নিত্যপণ্যের বাজারে এসব অরাজকতা বন্ধে কৃষি মূল্য কমিশন গঠন করে সারা বছর নিত্যপণ্যের দাম নির্ধারণ ও বাজার তদারকির সুপারিশ করেছেন কৃষিপণ্যের বাজার বিশ্লেষকরা। সদ্যবিদায়ী বছরে চাল, আলু ও পেঁয়াজের দামে নাভিশ্বাস ওঠে ভোক্তার। যদিও ধান ও আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, সরবরাহ সংকটের অজুহাতে পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম ছাড়াই 50 টাকা, ভারত রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের দাম ছাড়াই 100 টাকা, আর আমনের ভরা মৌসুমে 50 থেকে 60 টাকায় কিনতে হচ্ছে প্রতি কেজি চাল। আমদানিতেও পাল্টায়নি সেই চিত্র। নিত্যপণ্যের বাজারের এমন হজবরল অবস্থায় দাম বাড়ার কারণ অনুসন্ধানে মাঠে নামে সরকার। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল জানায় 27 জন বিজ্ঞানী ও গবেষক 12 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত অনুসন্ধান চালায়। অনুসন্ধানে চালের জন্য নওগাঁ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা জেলা, আলুর ক্ষেত্রে মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর ও ঢাকা জেলা এবং পেঁয়াজের ক্ষেত্রে ফরিদপুর, পাবনা, নাটোর ও ঢাকা জেলাকে বাছাই করা হয়। অনুসন্ধানে দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের কারসাজির বিপরীতে সরকারের দুর্বল অবস্থানের বিষয়টি উঠে আসে। প্রায় 3.5 লাখ টন খাওয়ার আলু উদ্বৃত্ত ছিল। এফএও বলেছে এবছরে উদ্বৃত্ত ছিল 25 লাখ টন। এই প্রেক্ষাপটে চালের মূল্য বৃদ্ধি সরবরাহ সংকট নয়। দুর্বলতার বিষয়টি স্বীকার করে নিলেন কৃষিমন্ত্রীও। যদি আমাদের 10 লক্ষ টনের বেশি থাকতো, আমরা বিপুল পরিমাণ ওএমএস করতে পারতাম একদম উপজেলা পর্যায় পর্যন্ত, তাতে করে দাম কমে যেত। কিন্তু সরকারের গুদামে পর্যাপ্ত চাল না থাকায় মিলাররা এই সুযোগটা নিয়েছে। এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও আগামী বড় মৌসুমে পর্যাপ্ত ধান চাল কেনার ঘোষণা দিলেন কৃষিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
কাস্টমস হাউসগুলোতে শুল্ক ফাঁকি রোধে স্ক্যানার কেনা বিলম্বিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত কাস্টমস দিবসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে ছাড় দিলে বাজেটে ঘাটতি বাড়বে। আলোচনায় এফবিসিসিআই সভাপতি বলেন, শুল্ক ও করের আওতা বাড়িয়ে হার কমানোকে গুরুত্ব দিতে হবে। সময়ের সাথে দেশের আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে, কিন্তু কাস্টমস হাউসের আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার প্রত্যাশিত হারে বাড়েনি। এতে নিত্য নতুন অপকৌশলে কর ফাঁকি দিচ্ছেন অনেক ব্যবসায়ী। পণ্যের কন্টেইনারে বালু বা এক পণ্যের ঘোষণায় অন্য পণ্য আমদানি রপ্তানির ঘটনা তুলে ধরে সকল কাস্টমস হাউসে দ্রুত আধুনিক স্ক্যানার বসানোর নির্দেশ দেন অর্থমন্ত্রী। সৎ ব্যবসায়ীদের সহযোগিতা করে রাজস্ব আদায়কে আরো গতিশীল করার আহ্বান জানান মন্ত্রী। আমাদের কাস্টমসকে আরো আন্তরিক দায়িত্ব নিয়ে তাদেরকে কাজটি করতে হবে। বাজেটটি বাস্তবায়ন করার জন্য আমাদের যে মূল শক্তি সেটি হচ্ছে আমাদের এনবিআর থেকে যদি আমরা রেভিনিউ না পাই তাহলে আমাদের বাজেট ডেফিসিট অনেক বেড়ে যাবে। আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতগুলোকে মূলধারার অর্থনীতিতে আনতে হবে। ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো $multi-billion অফ ক্রেডিট দেয় বছরে এবং এই ক্রেডিটটা রিকভারিও হয়। কাস্টমস যদি আমার প্রোডাকশনের সাথে অথবা আমার হোলসেল ডিস্ট্রিবিউশনের সাথে কানেক্টেড থাকে, তার সাথে আমার কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স এগুলো কানেক্টেড, তো আমার এখানে ট্রান্সপারেন্সি বাড়বে। এটা নেট যত বাড়ানো যাবে পার্সেন্ট ট্যারিফ অ্যামাউন্টও কমে আসবে। এনবিআর চেয়ারম্যান বলেন, করোনা মহামারীর মধ্যেও পণ্যের সাপ্লাই চেইন সচল রাখতে ভূমিকা রেখেছে কাস্টমস কর্মকর্তারা। 2 লাখ টাকার ঊর্ধ্বে সকল কর আগামী 1 জুলাই থেকে পেমেন্ট ছাড়া নেওয়া হবে না, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম নেওয়া হবে। সেজন্য আমাদের সফটওয়্যার রয়েছে। অলরেডি আইসিডি কাস্টমস হাউস 1 এপ্রিল থেকেই বাধ্যতামূলক করা হয়ে গেছে। আমরা 13টি স্ক্যানার কেনার কার্যক্রম গ্রহণ করেছি। অর্থ বছরের প্রথম 6 মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এনবিআর প্রায় 31,000 কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বড় শিল্পে করোনার প্রণোদনা তহবিলের ঋণ বিতরণ প্রায় শেষ হলেও অর্ধেকই বাকি এসএমই খাতে। ব্যাংকের চাহিদা মতো জামানত আর কাগজপত্রের জটিলতায় ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ এসএমই উদ্যোক্তাদের। হরিপদ সাহার রিপোর্ট। কাঠের তৈরি রুটি মেকারে বাজিমাত করেছে এসএমই খাতের এক প্রতিষ্ঠান। অনলাইন মাধ্যম ব্যবহার করে গত 4 বছরে 25,000 রুটি মেকার বিক্রির পাশাপাশি আসবাবপত্রের কারখানাও গড়ে তুলেছেন উদ্যোক্তা, যেখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। কয়েকটি ব্যাংকের সাথে বছরে কোটি টাকার লেনদেন থাকলেও ঋণ পাওয়ার জটিলতা কাটেনি বলে জানান এই উদ্যোক্তা। ব্যাংকের কিছু বলতে পারেন যে ডকুমেন্টেশনের ব্যাপার আছে, ওরা ফাইনালি যেটা চায় সেটা হচ্ছে কোলাটেরাল। জামানত ছাড়া ব্যাংক লোন দিতে প্রস্তুত না। আমার ওয়াইফ নিজে নারী উদ্যোক্তা হিসেবেও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ হয়েছি। করোনা মহামারীতে সরকারের ঘোষিত প্রণোদনার ঋণ পাননি চামড়াজাত পণ্য ও পোশাক নিয়ে কাজ করা এই নারী উদ্যোক্তাও। করোনাকালীন সময়ে আমি ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলাম বিসিকের মাধ্যমে, কিন্তু 3-4 মাস হয়ে গেল এখনো কোনো রেসপন্স পাইনি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায় এসএমই খাতে 20,000 কোটি টাকার প্রণোদনা ঋণ ছাড়ে দফায় দফায় সময় বাড়ানোর পরও ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র 54%, যেখানে বৃহৎ শিল্পে বিতরণের হার 93%। একজন গুড বরোয়ার অথবা সে এখন নতুন একজন নিউ এন্টারপ্রেনারশিপ সে সাজতে চাচ্ছে, তার সব কিছু আছে কিন্তু ব্যাংক তাকে দিচ্ছে না। এসএমই খাতে সে চেষ্টা করছে। এইরকম যদি আমাদের কাছে বার্তা আসে বা কোনো কমপ্লেন আসে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক এটা খতিয়ে দেখিয়ে তার এগেনস্ট অ্যাকশন নেবে। ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার দাবি জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। এসএমই সেক্টরের লোনের রিটার্নের হার কিন্তু 98% প্লাস। তাহলে আপনি দেখেন যে এসএমইদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে একেবারে বলা যায় রিস্কের পরিমাণ খুবই কম। প্রত্যেকটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে এসএমই উইং খোলা হয়েছে, সেই উইংটাকে যেন শক্তিশালী করা হয়, যাতে করে তারা এই বিষয়টাকে ওন করে। এসএমইরা এই দেশের ইকোনমিক প্রাণ। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহায়তা দিতে হেল্প ডেস্ক গঠন করছে এসএমই ফাউন্ডেশন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। যেসব ঠিকাদারের কাজের মান খারাপ হবে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করবে না, তাদের কালো তালিকাভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। গুণগত মানসম্পন্ন কাজ করার জন্য
নির্দেশনা দেওয়া আছে এবং সকল প্রকৌশলীরাও এই ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করবে। যেমনিভাবে তেমনি এস্টিমেট যেহেতু বেশি, অতএব টিকসই কাজ হবে। যারা গুণগত মান খারাপ করবেন এবং সঠিক সময়ে কাজ করবেন না, তাদেরকে কালো তালিকা শুধু মুক্ত নয়, তাদের বিরুদ্ধে অন্য যত রকম আইনানুগ ব্যবস্থাপনা আছে সবগুলো নেওয়া হবে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 3টি ফেরি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। নাবিলা, তো মানিকগঞ্জের আসলে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ঠিক 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আসলে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে এই মুহূর্তে তো একটি সুখবর রয়েছে, আপনাকে যদি দেখাই যে আমার পিছনে যে সারিবদ্ধ করে যে যানবাহনগুলো রয়েছে, এই যানবাহনগুলো কিন্তু একদম এই 3 নম্বর ঘাট থেকে 2 কিলোমিটার পর্যন্ত এই যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে যে কয়টি ফেরিতে মাঝ পদ্মায় আটকা ছিল, অর্থাৎ 3টে ফেরি আটকা ছিল, সেই ফেরিগুলো কিন্তু আসলে পারে নঙ্গল করতে সক্ষম হয়েছে এবং সেইটা ফেরি থেকে যে যানবাহনগুলো সেগুলো আনলোড করেছে এবং সেগুলো আবার লোড করছে এই মুহূর্তে। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে যে যাত্রীরা রয়েছে, যাত্রীদের সাথে আমি কথা বলেছি, যাত্রীরা বলছে আসলে দীর্ঘ এই 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা ধরে এই ঘাট এলাকাতে তারা কিন্তু পারে অপেক্ষায় রয়েছে। এটা কিন্তু তারা কিন্তু এখন যে সকালের দিকে কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু পয় নিষ্কাশনের সমস্যা সহ অনেকটা তারা কষ্ট করছে। আপনি যদি একটু আপনাকে সেই ক্ষেত্রে দেখায় যে এই সাইটটার যে অবস্থা এবং অনেকে কিন্তু এখন যে মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জের সর্বোচ্চ কিন্তু আসলে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ঘাট এলাকাতে কিন্তু প্রচণ্ড শীত বিরাজ করছে। আর শীতের কারণে কিন্তু আসলে ঘাটের যারা যানবাহনের শ্রমিক এবং যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে যানবাহন থেকে বের হচ্ছে না, অর্থাৎ হিমেল হাওয়া রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কুয়াশার মাত্রা একটু কমে গেলেও কিন্তু সেক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ তা কিন্তু কমেনি। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে যে 38টি যানবাহন নিয়ে মাঝপথে যে ফেরিগুলো আটকা ছিল, সেই ফেরিগুলো যখন আসলে এই ঘাট এলাকায় নোঙ্গর করেছে তখন কিন্তু আসলে তাদের কাছে তারা বলতেছিল আসলে সেই যানবাহনের যে দীর্ঘ সময়তে যে অপেক্ষায় থাকা তা কিন্তু কষ্টকর ব্যাপার। অন্যদিকে কিন্তু এবং নদীতেও কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই যে চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আসলে প্রচণ্ড শীত যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আসলে যারা শিশু এবং বয়স্ক রয়েছে তারা যেন ঘর থেকে না বের হয় এবং কিছু উষ্ণ স্থানে থাকে। অন্যদিকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ বলছে তো কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু যেহেতু কুয়াশা মাত্রা একটু কমে আসে, তারা কিন্তু সবগুলো ফেরি এখন আবার আসলে চলাচল শুরু করবেন বলে আমাকে সর্বশেষে জানিয়েছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোরটের আসলে যে দৌলতদিয়া প্রান্তে যে সবজিবাহী যে যানবাহনগুলো রয়েছে, সেই সবজিবাহী যানবাহনের ভিতরে কিন্তু এটা আসলে কমপক্ষে শতাধিক রয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে তারা যদি দীর্ঘক্ষণ সেখানে আটকে থাকে তাহলে তারা কিন্তু একটা লসের সম্মুখীন হবেন এবং সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে যে এখন যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমে যে আসলে মালবাহী এবং সবজিবাহী যানবাহন রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, এইগুলো কিন্তু তারা অগ্রাধিকার দিবে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট 16টি ফেরি কিন্তু আসলে চলাচলের জন্য উপযুক্ত করা হচ্ছে। এই ছিল আমার কাছে নাবিলা পাটুরিয়া ঘাট থেকে তীব্র শীতের এবং কুয়াশার এবং ঘাটের সর্বশেষ খবর। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। করোনা পরিস্থিতিতে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত কর্মহীন শত শত মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে না পেরে যখন মানবেতর জীবনযাপন করছেন, ঠিক তখনই তাদের এই নিঃশব্দ আর্তনাদ যেন শুনতে পান মাসুদ হাসানের নেতৃত্বে 4 জন ব্যবসায়ী।
উদ্যোগ নেন অসহায় মানুষের সহায়তার। গত বছরের জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার শহরের ভিক্ষুক, শারীরিক প্রতিবন্ধী আর ভবঘুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করছেন। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতিতে যখন কর্মহীন হয়ে পড়েছে শত শত মানুষ, প্রতি মুহূর্তে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই মানুষগুলো দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে না পেরে যখন মানবেতর জীবনযাপন করছেন, ঠিক তখনই তাদের এই নিঃশব্দ আর্তনাদ যেন শুনতে পেয়েছিলেন এই উদ্যোক্তারা। ঠিকাদার ব্যবসায়ী মাসুদ হাসানের নেতৃত্বে 4 জন ব্যবসায়ী উদ্যোগ নেন শহর ও এর আশেপাশের অসহায় মানুষদের জন্য রান্না করা খাবার বিতরণের। যে ভাবনা সেই কাজ, আর তাই সে অনুযায়ী প্রতি সপ্তাহের বৃহস্পতিবারকে বেছে নেন শহরের ভিক্ষুক, শারীরিক প্রতিবন্ধী আর ঘুরে অসহায়দের মাঝে তাদের পছন্দের খাবার বিতরণের। আমাদের অনেক খাবার আইটেম দে, বিভিন্ন রকমের পোলাও দে, খেসুরি দে, সাদা ভাত দে। আমরা জন্য খাবার দেওয়া সবসময় পাই, আল্লাহর বিশ্ববিদ্যালয়। প্রতি সপ্তাহে হাড়িতে চড়ছে পোলাও, মুরগির মাংস আর বাহারি নানা খাবার। আর এই খাবারের রান্নার কাজে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। নিয়মিত এই মহৎ কাজে অংশ নিতে পেরে খুশি তারাও। এই উদ্যোগটা নিয়েছি ছিন্নমূল মানুষের জন্য, অসহায় যারা প্রতিবন্ধী আছে, চোখে দেখে না, অন্ধ মানুষের জন্য। এই অনুধাবন থেকেই অসহায় এই মানুষগুলোর জন্য নিজ উদ্যোগে এই শীতে খাবারের পাশাপাশি দেয়া হচ্ছে শীতের কাপড়ও। খাবারের পাশাপাশি কম্বল বিতরণ কার্যক্রম শুরু করলাম। আমি আশা করব যে সমাজের আর 10 জন যদি আমাদের মতো আগায় আসে, তাহলে এই ক্ষুধার্ত মানুষের হয়তো খাদ্য সংকট থাকবে না। তবে আয়োজকরা বলছেন আজীবন এই খাবার বিতরণ অব্যাহত রাখার চেষ্টা করবেন তারা। এক বৃহস্পতিবার শুরু করার পরে তখন আমাদের কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদের সহযোগিতার হাত বাড়ায়। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই মাসে আমরা 4 দিনের গরিবদের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করব। পর্যায়ক্রমে সারা দেশের অসহায়দের মাঝে সাপ্তাহিক এই খাবার বিতরণ কার্যক্রম শুরু করার প্রত্যয় উদ্যোক্তাদের। সময় সংবাদ, বাগেরহাট। ফরিদপুরের মোবাইল ফোনে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় 3টি মুঠোফোন সহ 11টি সিম কার্ড। পুলিশ জানায়, মোবাইল ফোনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকা থেকে আমিনুল, শহীদুল ও নজরুল নামের প্রতারক চক্রের 3 জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে তারা। পরে মঙ্গলবার দুপুরে জেলার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দেশের বাইরের খবর। করোনা মোকাবিলায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার কাছে পদত্যাগের পত্র জমা দেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইতালির সবচেয়ে জনপ্রিয় এই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে মর্মাহত অভিবাসীরাও। মাকসুদ রহমানের রিপোর্ট। পার্লামেন্টের আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর মঙ্গলবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। সরকারের করোনা মোকাবেলা নীতি নিয়ে অনেকদিন ধরেই ভেতরে বাইরে কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। জোটের শরিক দলগুলোর সঙ্গে দেখা দেয় দূরত্ব। সবশেষ জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেন ইতালিয়া ভিভা দল। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও কন্তে নতুন কোন সরকারের জোট গঠন করবেন কিনা এবং তার নেতৃত্ব দেবেন কিনা এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে ইতালির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জুসেপ কন্তের পদত্যাগের খবরে মর্মাহত বাংলাদেশিরা। উনি বাংলাদেশের প্রবাসী সহ বিশ্বের সকল প্রবাসীদের জন্যই উনি আমাদের অন্তরের এবং প্রিয় একজন মানুষ ছিলেন। উনি সবসময় প্রবাসীদের জন্য ভালো কাজ করেছেন এবং কোভিড-19-এ ইটালিয়ান এবং যারা প্রবাস থেকে ইটালিতে অবস্থান করছেন সবার জন্য ভালো উদ্যোগ নিয়েছেন। 2018 সালে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় কন্তে। এরপর দুটি জোট সরকারের নেতৃত্ব দেন তিনি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট মার্সেলার নিরঙ্কুশ বিজয়ে আরও সহজ হতে পারে পর্তুগালের অভিবাসন নীতি, এমনটাই মনে করছেন বাংলাদেশি পর্তুগিজ সহ সাধারণ প্রবাসীরা। অন্যদিকে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট প্রার্থী দ্বিতীয় হওয়া বা আন্দ্রে ভেন্তুনার মতো কট্টরপন্থী রেসিস্ট প্রার্থীর 10% বেশি জনসমর্থন আলোচিত করেছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে। নির্বাচন পরবর্তী সংকট ও সম্ভাবনা নিয়ে লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
প্রত্যেক জেলার পাশাপাশি ৩০৮টি মিউনিসিপ্যালিটির সবকটিতেই জয় নিয়ে পর্তুগালের ইতিহাসের রেকর্ড জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট বেলেম প্যালেসের বাসিন্দা সাবেক আইনের অধ্যাপক মার্সেলো রেভেলো ডি সৌজা বিজয়ী ভাষণে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্তদের জন্য নিজের সবটুকু দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। মার্সেলোর দ্বিতীয় মেয়াদে সহজ অভিবাসন নীতি ও পররাষ্ট্রনীতি আরো ফলপ্রসূ হবে বলে মনে করেন স্থানীয় রাজনীতির সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেন্টদের ব্যাপারে উনি খুবই সহানুভূতি, উনি প্রতিটা ক্ষেত্রে সরকারকে চাপ সৃষ্টি করেন যেন এই দেশে বিদেশিরা বিশেষ করে অভিবাসীরা সম অধিকার নিয়ে থাকতে পারেন। তবে নানা কটবাক্য ও বর্ণবাদী আচরণের পরেও সেগা পার্টির নেতা আন্দ্রের 12% ভোট পাওয়াকে নেতিবাচক বলছেন প্রবীণ কমিউনিটি নেতারা। এই লোকটা সংসদে দাঁড়িয়ে বলছে যে ইসলাম ধর্ম যারা এখানে পালন করে তাদের বিরুদ্ধে নজরদারি রাখা দরকার। এমনও বলছে যে আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে পাকিস্তানিদের এক টিকিটে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা সোশ্যালিস্টের একাংশ সমর্থিত নারী প্রার্থী আনা গোমেজের 13% ভোট পাওয়াকেও মাইলফলক বলছেন বিশেষজ্ঞরা, যা পরবর্তীতে পর্তুগালের প্রথম নারী রাষ্ট্রপতি পাওয়ার ক্ষেত্রেও রাখতে পারে বড় ভূমিকা। পর্তুগালের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসীদের অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তাই আগামী 5 বছরে মার্সেলো অভিবাসী বান্ধব বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এমনটাই আশা করে এখানে বসবাসরত বাংলাদেশি সহ সকল অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার ঘটনায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের উপর দায় বর্তালেও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনস্থ বিমান অফিস। ধারণা করা হচ্ছে অন্যের করোনা নেগেটিভ সার্টিফিকেটে ঘষা মাজা করে বিমানে উঠেছিল এই যাত্রীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রী শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার তুঙ্গে। এই ঘটনায় কমিউনিটিতে বেড়েছে উদ্বেগ, পাশাপাশি আতঙ্ক। তবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের দাবি কোনো যাত্রী করোনা ভাইরাসের PCR টেস্ট ছাড়া বোর্ডিং করেনি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনায় বিমান বাংলাদেশের লন্ডন অফিসের কোনো গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তাহলে কিভাবে এত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করেছে, যে কারণে কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। হয়তো অনেকে নাম অথবা ডেট অফ বার্থকে কপি পেস্ট করে চেঞ্জ করে ভুল সার্টিফিকেট নিয়ে যদি ভ্রমণ করেন, মনে রাখবেন আপনি অন্য যাত্রী যারা আছেন তাদের মধ্যে হয়তো সংক্রমণ করাতে পারেন যদি আপনার পজিটিভ থাকে। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষের নেই বলে জানান লন্ডনস্থ বিমানের এই কর্মকর্তা। হইতে পারে সার্টিফিকেট ফেক থাকতে পারে, হইতে পারে। এখন এটা তো আমাদের জাস্টিফিকেশন করার সুযোগ নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, এটা কি আমাদের পরীক্ষা করার সময় আছে? জানার সুযোগও তো নাই। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। টেস্টগুলি কোনো সময় নেগেটিভ দেখায়, কোনো সময় ফলস পজিটিভ দেখায়। সো এইটা অবশ্যই আমার মনে হয় এটা তদন্তের বিষয়। 3 দিন আগে টেস্ট করার পরে কি নিশ্চয়তা আছে যে আপনার কাছে অন্যর কাছ থেকে আপনার কাছে ভাইরাস আসবে না? আমি একজন প্যাসেঞ্জারের সাথে আজকে কথা বলেছি, সে মনে করতেছে তাকে আবারও করোনা ভাইরাসের টেস্ট করা তার জন্য প্রযোজ্য। সে বিশ্বাস করে এবার যদি তার টেস্ট করা হয় তাহলে তার নেগেটিভ চলে আসবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছেন, তবে এর মাঝেও ঘটছে মৃত্যুর ঘটনা। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে গেল 1 মাস থেকেই বাড়ছে করোনার সংক্রমণ, সেই সাথে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় পুরো কমিউনিটিতে এখন অজানা এক সংখ্যা ভর করছে। প্রায় 3000 মৃত্যুর মাঝে এতদিন বাংলাদেশি কারো মৃত্যু না হলেও ওয়াটারফোর্ড রিজিওনাল হাসপাতালে এক বাংলাদেশির মৃত্যুতে কমিউনিটিতে এখন শোকের ছায়া। বাংলাদেশিদের বাড়তি সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটির নেতারা। আমরা আশা করব বাংলাদেশি কমিউনিটির সকলে এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং
এইচএসসির যত নিয়ম নীতি আছে আমরা সবাই মেনে চলবো। করোনায় আগের চেয়ে বর্তমান পরিস্থিতি অবনতি হওয়ায় ঘরে থাকার বিকল্প নেই বলেও মনে করেন অনেকে। এই প্রথম এক বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর খবর এলো। এই খবরে আসলে আমরা বেশ চিন্তিত সামনের দিনগুলো নিয়ে। সবাই চেষ্টা করুন ঘরে থাকতে। লন্ডনে নতুন করোনা ভাইরাসটি আয়ারল্যান্ডেও ঢুকে পড়া ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বাড়তি সতর্কতায় আগামী মার্চে সেন্ট প্যাট্রিক্স ডে পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। প্রতিটি মৃত্যুই বেদনার, তবে সেই বেদনা আরও ভারী হয় যখন বাংলাদেশিদের ইচ্ছে থাকা সত্ত্বেও হাজির হতে পারে না শেষ বিদায়ে। লকডাউনের বিধিনিষেধে চাপা পড়ে থাকে শেষ সময়ে একটু মাটি দেওয়ার আকুতি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট আজ সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট শুরুর আগে সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নগরীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আছেন রিপোর্টার কমল দে, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং চকবাজার বিএফ কলেজ ভোট কেন্দ্রে আছেন আরেক রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ নাবিলা। আর 1 ঘন্টা পরে শুরু হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ এবং এবারের নির্বাচনে মোট 735টি ভোট কেন্দ্রে 19,35,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর প্রার্থীর ক্ষেত্রে বলি, এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত প্রার্থী সহ মোট মেয়র প্রার্থী রয়েছেন 7 জন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন 172 জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন 57 জন। আর 1 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হবে। এখন ভোট গ্রহণের জন্য কিন্তু যে প্রস্তুতিগুলি নেওয়া, ইভিএম জানেন যে এবারে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটি হবে ইভিএম এর মাধ্যমে। সে কারণে কিন্তু এখন যে কেন্দ্রগুলিতে ইভিএম চলে আসছে গতকালেই এবং কেন্দ্র কর্মকর্তারা রয়েছেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, তারা তাদের যে ইকুইপমেন্টগুলো ভোট গ্রহণের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলি তারা এখন সংযুক্ত করছেন। এরপরে অর্থাৎ 8টা থেকে ঠিক ভোট গ্রহণ শুরু হবে। আমি এখন যে কেন্দ্রটি রয়েছে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, এখানে মোট ভোটার রয়েছে এখানে কিন্তু 2টি কেন্দ্র, কেন্দ্র 1, কেন্দ্র 2 এবং এই মোট 2টি কেন্দ্রে কিন্তু প্রায় ভোটার রয়েছে 5,500। এখন যে কেন্দ্রটির কথা বলছি আমি, এখানে ভোট রয়েছে 2,500 ভোটার রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কর্মকর্তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছেন এবং তাদের যে যন্ত্রপাতি, ইভিএম মেশিনের যন্ত্রপাতি, সেগুলো কিন্তু সংযুক্ত করা হয়েছে। এখন শুধুমাত্র প্রিসাইডিং অফিসার সকাল 8টা বাজলে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু করবেন। তো এক্ষেত্রে থেকে আপনি জানেন যে চট্টগ্রামে আজকে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে 4 স্তরের নিরাপত্তা বলা রয়েছে ভোট কেন্দ্র কেন্দ্রিক। আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে যে প্রিসাইডিং অফিসার রয়েছেন তিনি তার কেন্দ্রটি প্রস্তুত করছেন সবাইকে নিয়ে। এবং আরেকটি নিরাপত্তার বিষয়টা যদি বলি, এখানে এবারে কিন্তু ভোট গ্রহণের জন্য 8,000 পুলিশের পাশাপাশি 12,000 আনসার সদস্য রয়েছে এবং রয়েছে 25 প্লাটুন বিজিবি এবং রয়েছে কোস্টগার্ড এবং র্যাব, অর্থাৎ এই 5টি সমন্বয়, আইন শৃঙ্খলা সমন্বয়ে এই বিশেষ নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে যাতে কেন্দ্রগুলিতে কোনো রকম কেউ সংঘাত ঘটাতে না পারে। কারণ গত কয়েকদিন ধরে কিন্তু কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘাত চলছিল, তারই প্রেক্ষিতে কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থাপনা আমরা জানতে পেরেছি। বিশেষ করে দেখেছি প্রতিটি কেন্দ্রে, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, অর্থাৎ 410টি কেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে কিন্তু 15 থেকে 16 জন করে পুলিশ এবং সশস্ত্র আনসার সদস্য থাকবেন। আর যে কেন্দ্রগুলি সাধারণ কেন্দ্র, সেখানে থাকবেন 12 থেকে 15 জন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ কর্মকর্তারা যেমন তারা তাদের যে যন্ত্রপাতিগুলো সংযুক্ত করেছেন, ঠিক তেমনি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু কেন্দ্রের সামনে এসে অবস্থান নিচ্ছেন। এবং আমরা দেখেছি কিন্তু কেন্দ্রের বাইরে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিও টহল দিয়ে যাচ্ছে। তো বলা চলে আজকের যে নির্বাচন ভোর সকাল 8টায় শুরু হবে বিকেল 4টা পর্যন্ত এবং ভোট যে দেওয়াটা হবে সেটা হচ্ছে কোনো ব্যালট পেপার নয়, ইভিএম মেশিনের মাধ্যমে। এবার যেহেতু 3টি পর্যায়ে ভোট গ্রহণ, অর্থাৎ মেয়রের জন্য একরকম এবং কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর, তো বলা চলে আর কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণটি শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু এবং বিকেল 4টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। তো আমরা দেখলাম যে কেন্দ্রের মধ্যে এখন সেই কেন্দ্রে কিন্তু যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে এবং ভোট গ্রহণ যেটা প্রক্রিয়া, তারা প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ করে রেখেছেন। সকাল 8টা বাজলেই ভোটাররা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র থেকে যে ভোট কেন্দ্র, 2টি ভোট কেন্দ্র ভোটার কর্মকর্তারা তাদের যন্ত্রপাতি সংযুক্ত করেছেন, তার সর্বশেষ। এখন আমরা চলে যাব জামালখানা ডাক্তার খাস্তগির বালিকা বিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।
ধন্যবাদ কমল। কনকনে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তার মধ্যেও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী উত্তাপ, নির্বাচনী আমেজ বিরাজ করছে। তার কারণ হচ্ছে বহুল প্রতীক্ষিত এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। করোনা মহামারীর কারণে 10 মাস আগে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মার্চের 29 তারিখ, কিন্তু মহামারী শুরু হওয়ার পর এই নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন আজকের দিনটি ধার্য করে, জানুয়ারি 27 তারিখ থেকে 27 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জানুয়ারি 8 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি দুই দল কিন্তু জমজমাট নির্বাচনী প্রচারণা করেছে। সেক্ষেত্রে আজকে বহুল প্রত্যাশিত নির্বাচনের দিন। আমরা আছি নগরীর জামাল খান এলাকার ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখছি দলে দলে যারা এখানকার ভোটাররা রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং যেহেতু 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে সেক্ষেত্রে এখানকার যারা ভোটাররা রয়েছে, সম্মানিত ভোটাররা, তারা কিন্তু আমরা দেখছি কেন্দ্রের উদ্দেশ্যে আসছেন আস্তে আস্তে। সেক্ষেত্রে আপনি যদি একটু জানিয়ে রাখি, আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি ঠিক 8টায় বদ্ধাট এলাকার তার বাসার পাশে যে একলাসুর রহমান উচ্চ বিদ্যালয় রয়েছে সেই জায়গাটিতে তার ভোট প্রদান করার কথা রয়েছে। তবে আমরা যে কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রের কথা যদি জানি, এই কেন্দ্রটিতে কিন্তু 2টি কেন্দ্র, সেক্ষেত্রে 4000-এর উপরও বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রটিতে। এটি একটি বড় কেন্দ্র। তো সেক্ষেত্রে 8টা বাজে যে ভোট শুরু হবে সেই ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রয়েছে সকলের। এবং আমরা দেখছি যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে কেন্দ্রে আসতে শুরু করেছেন। আর যদি আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রায় 18,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন। 25 প্লাটুন বিজিবি আছে, 5000-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে, এছাড়া 500-এর বেশি র্যাব সদস্য রয়েছে। সেক্ষেত্রে যাতে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সকলে ভোট প্রদান করতে পারে সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার রয়েছে 19 লাখ, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। এবং এবার একটি বিষয় জানিয়ে রাখি, এবার 85,000 নতুন ভোটার রয়েছে যারা প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করবে। তো তরুণ ভোটারদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে যারা প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করবে। কিন্তু 8টায় যে ভোট শুরু হবে আমরা দেখছি যারা সম্মানিত ভোটাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যে আসতে শুরু করেছেন। তো সেক্ষেত্রে সুষ্ঠুভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রয়েছে সকলের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলামের কাছে, তিনি আছেন চকবাজারে। পার্থ, যেটি বলতে পারি আমি যে কেন্দ্রে আছি এখানে কিন্তু বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন তিনি ভোট দিতে আসবেন এই বিএড কলেজে। এখানে 3টি কেন্দ্র আছে, এখানে হচ্ছে একাডেমিক 1, একাডেমিক 2 এবং প্রশাসনিক ভবন। তো আমরা সকাল থেকে এখানে দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তারা এখানে কেন্দ্রের সামনে মজুদ আছে। আমি যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এখানে ভিতরে যে প্রিসাইডিং অফিসার আছে, পুলিং অফিসার আছে সেখানে যাওয়ার চেষ্টা করবো। এখানে 3টি কেন্দ্রে, অর্থাৎ আমি এখন যে ভবনটিতে একাডেমি ভবন যাচ্ছি এখানে ভোটার সংখ্যা 3,478 এবং আর পাশাপাশি আরেকটি কেন্দ্র আছে সেখানে 3,674 এবং আরেকটি কেন্দ্র আছে সেখানে 2,681 ভোট কেন্দ্র রয়েছে। আমরা তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। আসলে যে এখানে প্রিসাইডিং কর্মকর্তারা রয়েছেন এবং যে এখানে প্রথম আসলে ইভিএমে ভোট দেওয়া যে নিয়মটি সেটি হচ্ছে প্রথমে যে এখানে 2টি ইউনিট রয়েছে, একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং সেখানে কিন্তু কন্ট্রোল অর্থাৎ ভোটারদের যে ভোট নাম কার্ডটি নিয়ে এবং পরবর্তীতে তার একটি তালিকার একটা নাম্বার দেওয়া হবে। তবে তারপর হচ্ছে যে কন্ট্রোল ইউনিট রয়েছে সেখানে চেপে কিন্তু তুই ভিতরে ঢুকবেন। এরপর ব্যালট ইউনিট রয়েছে, ব্যালট ইউনিটে তার পছন্দের প্রার্থীকে তিনি যার পছন্দের যে প্রার্থীকে তিনি বাটন টিপে তিনি ভোট দেবেন। তো এখানে কিছুক্ষণ পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিছুক্ষণ পর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন এখানে এসে ভোট দেবেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ইভিএমে কীভাবে ভোট দেওয়া হচ্ছে। এখানে যে যা কর্মকর্তারা আছে তারা কিন্তু সকাল থেকে ভোট থেকে এখানে এসে বসে আছেন। তারা এখন পুরোপুরি বলা যায় প্রস্তুত ভোট নিয়ে নেওয়ার জন্য এবং হয়তো 8টার পর থেকে কিন্তু ভোটাররা যখন এখানে আসবে ইভিএমের মাধ্যমেই তারা সেই ভোটগুলো দিবেন। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন তিনি এই যে 3টি কেন্দ্র আছে 3টি কেন্দ্রে একটিতে ভোট দিবেন বলে আমরা জানতে পেরেছি। হয়তো তিনি 8:30-টার দিকে তিনি তার মায়ের কদমবুচি করে কিন্তু এখানে 8:30-টার দিকে এখানে এসে ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন একান্ত সচিব মারুফ হোসেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম বিএড কলেজ থেকে।
চট্টগ্রাম নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার শফিকুল আলম, তার আগে যুক্ত ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং তার আগে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। আবারও দেশের বাইরের খবর। আকামা নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগ জানিয়েছে, আকামা নবায়নের ক্ষেত্রে 60 থেকে 65 বছর বয়সী ব্যক্তিদের ন্যূনতম এসএসসি সার্টিফিকেট থাকতে হবে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে বসবাসকারী অভিবাসীদের মধ্যে প্রায় 1 লাখের বয়সী 60 বছরের উপরে, যাদের অধিকাংশেরই আবার শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। এ অবস্থায় বয়স্ক অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। 60 থেকে 65 বছর বয়সী অভিবাসীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে, আর 65 থেকে 70 বছর বয়সীদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে ডিগ্রি পাসের সনদ। তবে নতুন নিয়মে 70 বছরের বেশি বয়সী অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ আর থাকছে না। কুয়েতের অভিবাসন বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 65 বছর পর্যন্ত যে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আকামা লাগবে এবং 70 বছর পর্যন্ত যদি থাকতে হয় তাহলে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং ডিগ্রি সার্টিফিকেট লাগবে, তাহলে তাদের আকামা লাগবে। প্রবাস থেকে কুয়েত সরকারের এই আইনকে সাধুবাদ জানাচ্ছি। কুয়েতে বর্তমানে 3.5 লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই বয়সে তরুণ। সময় সংবাদ, কুয়েত। মাটি খুঁড়তে গিয়ে পুরনো অনেক সম্পদ বের হয়ে আসার ঘটনা প্রায় ঘটে, তবে এবার ঘটেছে কিছুটা ভিন্ন ঘটনা। গ্রিসে অন্তত 2 কোটি বছর আগের একটি গাছের জীবাশ্ম পাওয়া গেছে। এত বছর মাটির নিচে থাকলেও গাছটির শেকড় এখনো অক্ষত থাকায় বিস্মিত বিজ্ঞানীরা। একটি গাছ কতদিন বাঁচে বা এর শেকড় কখন নষ্ট হয়, এমন প্রশ্নে মিলবে ভিন্ন ভিন্ন উত্তর, তবে সঠিক সময়টা হয়তো কেউই বলতে পারবে না। বিষয়টি আরো জটিল করেছে গ্রিসের আগ্নেয় দ্বীপ লেসবোসের একটি গাছ। সম্প্রতি দ্বীপটিতে খননের সময় একটি গাছের জীবাশ্ম পেয়েছে বিজ্ঞানীরা। তাদের দাবি গাছটি অন্তত 2 কোটি বছর আগের, এমনকি গাছটির শেকড় নাকি এখন অক্ষত রয়েছে। এটি সত্যি তাৎপর্যপূর্ণ। শাখাসহ গাছটিকে পাওয়া গেছে। এ ধরনের ঘটনায় এই অঞ্চলে আগে কখনো হয়নি। এমনকি বিশ্ব এত পুরনো গাছে জীবাশ্ম পাওয়ার ঘটনা বিরল। এটা নিয়ে আমরা বিস্তর গবেষণা চালাবো। গবেষকরা মনে করছেন সে সময় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে গাছটি মাটির নিচে চাপা পড়ে যেতে পারে। জীবাশ্ম বিশ্লেষণ করে সে সময়কার জলবায়ু ও প্রাণী সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অতীতের চেয়ে বর্তমানে জলবায়ু কতটা পরিবর্তন হয়েছে তাও জানা যাবে বলে উল্লেখ করেন তারা। বিশালাকার গাছের জীবাশ্ম ছাড়াও কাঠ ও পাতার নমুনা পাওয়া গেছে। জায়গাটিকে উন্মুক্ত জাদুঘর করার কথা ভাবছে কর্তৃপক্ষ, যেন সহজেই মানুষ এটা দেখতে পারে। রেহানুল রানা, সময় সংবাদ। জানাবো শীতের খবর। উত্তরের জেলাগুলোতে কয়েকদিনে বেড়েছে শীতের তীব্রতা, চারপাশ ঢাকা পড়েছে কুয়াশায়। এতে দুর্ভোগে বেড়েছে খেটে খাওয়া মানুষের। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। এতে সড়ক মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না মেলায় কমছে না ঠান্ডার অনুভূতিও। হাড় কাঁপানো ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে ছিন্নমূল মানুষদের। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় তাদের। এদিকে গত 4 দিন মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে। হিমেল বাতাস আর কুয়াশা উত্তরের জনপদ দিনাজপুরেও বাড়িয়ে দিয়েছে শীত। এই মুহূর্তে কাঞ্চনঘাট এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, আপনাকে বলতে পারি যে উত্তরের হিমেল যে হাওয়া, সেই হাওয়ার কারণে যে কনকনে ঠান্ডা, এই ঠান্ডার কারণে এই অঞ্চলে মানুষের দুর্ভোগ কিন্তু খুব চরমে পৌঁছেছে। আবহাওয়া অফিসে যেটা জানিয়েছে যে গত 3-4 দিনে আবহাওয়া কিন্তু 3 থেকে 5 ডিগ্রি আপনার নেমে এসেছে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে এই অঞ্চলে আপনার এখন যেটা 11 থেকে আপনার 12 ডিগ্রি সেলসিয়াসে আপনার চলছে। গত কয়েকদিন আগে কিন্তু আপনার 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত ছিল এবং রাতে সারা রাত ধরে কুয়াশার চাদরে ঢাকা থাকার কারণে থেকে সূর্যের কিন্তু তেমন মুখ দেখা যায় না এবং তাপমাত্রা কমে আসার কারণে মানুষের, বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ, দিনমজুর, ভাসমান ছিন্নমূল, তাদের দুর্ভোগ কিন্তু সবচেয়ে চরমে। এখনো আমরা দেখছি যে
যেসব মানুষ এখন কাজের খোঁজে বের হয়েছে তারা কিন্তু আসছেন বিভিন্ন গ্রাম থেকে শহরের দিকে। বিশেষ করে এই শীতের কষ্টে তারা জুবুথুবু অবস্থা এবং বয়স্ক এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়ে। শীতজনিত রোগে তারা আক্রান্ত হয় এবং আমরা হাসপাতালগুলোতে সেখানে আমরা দেখেছি যে আপনার শিশু শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগে অনেক আক্রান্ত হয়, অনেকে ভর্তি হয়। আমি আপনার যে এখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বিরল উপজেলার কাঞ্চন মোড় এলাকা। এখানে কিন্তু এটা গ্রামের একটি অঞ্চল। এই অঞ্চলে কিন্তু আপনার তারা সাইকেলে করে বিভিন্ন আপনার যানবাহনে করে শহরমুখী হচ্ছে। এই প্রচন্ড শীতের মধ্যে তারা কিন্তু আপনার আগে তারা যাচ্ছে এবং তারা যেটা জানিয়েছে যে এই মাঘ মাস যে শীত, এই শীত কিন্তু প্রচন্ড বেশি। এই শীতের কারণে কিন্তু তারা তাদের যে শীত নিবারণের যে সম্বল যে সেটিতে তারা অনেকের নয়, তারপরে তারা আপনার কাজে বের হচ্ছে। এবং আপনাকে জানাতে পারি যে এ পর্যন্ত জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু আপনার শীত বস্ত্র তারা বিতরণ করেছেন। আমরা বিশেষ করে বলবো যে এই গ্রাম অঞ্চলে এখন বড় যে মৌসুমে, এই মৌসুমে যারা কৃষক তারা কিন্তু এত কষ্ট করে সকালে বের হয়ে কিন্তু আপনার খেতে যাচ্ছেন এবং তারা কাজ করছেন এবং তারাও কিন্তু কষ্টের মধ্যে কিন্তু আপনার এই শীতে তারা কাজ করছেন। তো আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে কিন্তু আপনার বা এই অঞ্চলে আগামী 2-3 দিনের মধ্যে আরেকটি আপনার মাঝারি বা মৃদু শৈত্য প্রবাহের তারা বলেছেন। তারা যেটা বলেছেন যে এটি হলে আরো আপনার তাপমাত্রা কমে আসছে, মানুষের দুর্ভোগ কিন্তু আরো বৃদ্ধি পাবে। তো আমার কাছে সর্বশেষ শীতের এই ছিল নাবিলা। কাঞ্চনঘাট এলাকা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। রাজশাহীর বানেশ্বরে গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। হ্যালো, পাচ্ছেন শুনতে? হ্যালো, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আমার পেছনেই কিন্তু গাছিরা তারা রস জাল দিচ্ছেন এবং এখানে গুড় তৈরির যে প্রক্রিয়া সেটি কিন্তু এরই মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আমার পেছনেই কিন্তু গাছিরা তারা রস জাল দিচ্ছেন এবং এখানে গুড় তৈরির যে প্রক্রিয়া সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। তারা একেবারে ভোরের আলো ফোটার পর থেকেই গাছিরা বেরিয়ে পড়েন খেজুরের রস সংগ্রহে এবং তারা তাদের যে যত গাছ আছে সেই গাছগুলো থেকে রসগুলো নামিয়ে তারা কিন্তু এইভাবে একটি টিনের পাত্রে সেই রসগুলো ঢেলে জাল দেওয়ার মাধ্যমে সেগুলো কিন্তু গুড় তৈরির যে শুরু হয়, এটি প্রায় চলবে 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে এই রসগুলো জাল দিয়ে গুড় তৈরি হতে। এবং সেগুলো কিন্তু পরবর্তীতে একটি পাত্রে ঢেলে সেগুলো আকার ধারণ করা হয়। পরবর্তীতে সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানীয় যে হাটগুলো আছে সেই হাটগুলোতে। বিশেষ করে আজকে দুর্গাপুর উপজেলায় আজকে হাট আছে। এই হাটের দিনে কিন্তু এই গুড়গুলো সেখানে পাইকারি দরে বিক্রি করা হয়ে থাকে এবং এসব গুড় কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আসেন এবং তারা এই গুড়গুলো কিনে নিয়ে যেয়ে তাদের নিজ নিজ এলাকায় কিন্তু বিক্রি করে থাকেন। তো আমরা গাছিদের সাথে কথা বলে জেনেছি যে এখন আসলে এমনিতেই রসের ইয়েটা কম পড়ছে, শীতের প্রকোপ যখন বৃদ্ধি পায় তখন রসটা বেশি নামে। এখন রসের এই কম নামার কারণে কিছুটা কম গুড় উৎপাদন হচ্ছে, তবে এখনও গুড়ের যে পরিমাণ দাম আছে সেটি নিয়ে কিন্তু গাছিরা সন্তুষ্ট, কারণ প্রতি কেজি গুড় তারা পাইকারি এখনও বিক্রি করছেন 85 থেকে 90 টাকা দরে এবং সেটি খুচরা পর্যায়ে যে আরও কিছুটা বৃদ্ধি পাচ্ছে এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা যেটি বলছেন শীতের এই মৌসুমের প্রায় 3 থেকে 4 মাস তারা কিন্তু এই প্রতি বছরই খেজুরের রস তারা নামিয়ে এবং এই গুড় উৎপাদন করে কিন্তু তারা তাদের যে জীবিকা সেটি কিন্তু নির্বাহ করে থাকেন। এবং শুধু এই দুর্গাপুর উপজেলা চিত্র এটি নয়, এরকম চিত্র কিন্তু রাজশাহীর পবা, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট এবং বাঘার চিত্র। এবং এখানে প্রায়
5 থেকে 7 হাজার গাছি আছে যারা এই শীতের এই মৌসুমে তারা গুড় উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এবং আমরা হাটগুলোতেও দেখেছি, স্থানীয় হাটগুলোতে কিন্তু সকাল থেকেই সেগুলো জমজমাট হয়ে যেতে শুরু করে এবং সেখানেও কিন্তু আড়তদার ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে যায় এই হাটগুলো, স্থানীয় হাটগুলো। এবং সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এসব গুড় চলে যাচ্ছে, রাজশাহীর এই সুস্বাদু গুড়গুলো। তো এমনটাই ছিল আমার কাছে রাজশাহী থেকে এর সর্বশেষ চিত্র। ব্যক্তিগত কারণেই নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না সাকিব আল হাসান। কয়েকটি গণমাধ্যমে এমন খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে বোর্ড এখনও কোনো চিঠি পায়নি বলেও জানান আকরাম। এদিকে করোনার কারণে লম্বা সময় পর বুধবার বিকেলে ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ছাড়াও আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এগুলো আসলে ভেতরের কথা বাইরে কিভাবে এত আসে সেটাও আমি জানি না, বাট এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত মিটিং হবে তখনই হয়তো বোঝা যাবে। ঘরের খবর বাহিরে আসে কিভাবে? কিছুটা বিরক্ত হয়ে সাকিব নিজেই এই প্রশ্নটা তুলেছেন। নতুন বছরের প্রথম দিনেই তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমন খবর দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কদিন পরেই গণমাধ্যমে খবর আসে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সাকিবের অনুপস্থিতির খবর নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা, কিন্তু গণমাধ্যমের এমন খবরে চটেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আসলে আমার অবাক লাগে, একটা পত্রিকা আসছে আমি নাকি আপনার সাকিবের ছুটির ব্যাপারে বলেছি, এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। যদি অফিসিয়ালি কিছু আসে দেন আমরা আপনাদেরকে জানাবো। করোনার আগ্রাসনে প্রায় 11 মাস হয়নি বোর্ড সভা। বুধবার বিকেলে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে ক্রিকেট বোর্ডে। আপাতত আমরা 2টা সিরিজের জন্য নিয়েছি। প্লেয়াররা যদি খুশি থাকে এবং ওর পারফরমেন্স যদি আমাদের কাছে মনে হয় ভালো, তাহলে আমরা চেষ্টা করবো ওকে লম্বা সময় রাখার জন্য। এছাড়াও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আর বেতন বৃদ্ধির ব্যাপারটি মার্চে সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা। নেক্সট 3টা সিরিজ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডেতে সুযোগ না পেলেও টেস্টের প্রাথমিক দলে থাকতে পেরে খুশি ইয়াসির রাব্বি। প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করে নজর কাটতে চান টিম ম্যানেজমেন্টের। আর দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ভয় থাকলেও নিজেদের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী রাব্বি। কয়েক দফায় জাতীয় দলের পাইপলাইনে ছিলেন, কিন্তু ৮০ করেও কেন যেন মূল দলের জায়গাটা হচ্ছিল না চট্টগ্রামের ছেলে ইয়াসির রাব্বির। কিছুটা ভারিক্কি শরীরে ফিটনেসের ঝামেলা হতে পারে বলেও ধারণা করেছিলেন অনেকে, কিন্তু প্রতিবারই ফিটনেস টেস্ট উতরে আসেন তিনি। ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই সবাইকে একসাথে কখনো পাইনি, তো প্রথম থেকেই ওয়ানডে সিরিজের ক্যাম্প থেকে আসলে খুব এক্সাইটেড ছিলাম যে আমি ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি। এবং এখন টেস্টে এসে দেখা যাচ্ছে ওনাদের 3 জনকে আবার পাচ্ছি, তো ইয়েস আই এম রিয়েলি এক্সাইটেড। জাতীয় দলে না আসতে পারলেও দীর্ঘদিন দলের সঙ্গে থাকায় নিজের পরিবর্তন হয়েছে অনেক। আগের সেই উচ্ছল রাব্বি থেকে এখন মানসিকভাবে অনেক কঠিন খেলার মাঠে। 1-2টা ইনিংস খারাপ খেললে বা একটা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম, বাট এখন আল্লাহর মতো ওরকম না। এখন আমি জানি আমি যদি কষ্ট করি ইনশাল্লাহ কীভাবে ভালো সময়টা ফেরা যায়। তো আমি বলবো মেন্টালি এই জিনিসটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আর টেকনিক্যালি তো অবশ্যই হ্যাঁ, নীল ম্যাকেনজি ছিল আমি যখন ঢুকেছি তখন ওর সাথে ব্যাটিং টেকনিক্যালি অনেক বেশি ইমপ্রুভ, 2-3টা জিনিস অনেক বেশি ইমপ্রুভ করে দিয়ে গেছে আমাকে। বছর পরেই আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে নামছি, আর সেটা যদি হয় চিটং থেকে আমার হোম টাউন, তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। জানি না হয়তো 11 থাকার সুযোগ হবে কি হবে না, বাট ইটস এ গ্রেট ফিলিং দ্যাট আমি টিমের সাথে আছি। আগামী শুক্রবার থেকে এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বোর্ড একাদশ এবং উইন্ডিজের মধ্যকার 3 দিনের প্রস্তুতি ম্যাচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন ক্যারিবিয়ানরা, তাই আসন্ন টেস্ট সিরিজে ভালো করতে আশাবাদী উইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশে টেস্ট খেলা কঠিন হলেও দলের ভালো করার সামর্থ্য আছে বলে বিশ্বাস পেসার কেমার রোচের। সিনিয়র ক্রিকেটার হিসেবে সেই দায়িত্ব নিতে প্রস্তুত কেমার রোচ ও তার পেস অ্যাটাকের সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল। ওয়ানডে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি উইন্ডিজের অনভিজ্ঞ দল। সামনে টেস্ট সিরিজ, এখন তাই আলোচনায় লাল বলের ক্রিকেট নিয়ে। উইন্ডিজের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড একসঙ্গেই বাংলাদেশে পা রেখেছে।
2 সপ্তাহেরও বেশি সময় দেশে অবস্থান করছে তারা। কন্ডিশনের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে দাবি উইন্ডিজ ক্রিকেটারদের। ওয়ানডের তুলনায় তাদের টেস্ট দলটা অভিজ্ঞতায় কিছুটা হলেও এগিয়ে আছে। সেই অভিজ্ঞতা আর নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস নিয়েই আসন্ন সিরিজে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে দলটা কিছুটা অনভিজ্ঞ ছিল, এজন্য ভালো ফল হয়নি। টেস্ট দলের অনেকেই আগে এখানে খেলেছে, তারা অভিজ্ঞ। আশা করছি আমরা ভালো খেলবো, তবে তার আগে আমাদের ইতিবাচক থাকতে হবে। বাংলাদেশ সফর সবসময় কঠিন, এবার আমরা লম্বা সময় ধরে এখানে আছি। অনুশীলনে কঠোর পরিশ্রম করছে সবাই, কন্ডিশনের সঙ্গেও অনেকটা মানিয়ে নিয়েছি। ঘরের মাঠে টেস্ট মানে প্রতিপক্ষের জন্য স্পিন ফাঁদ তৈরি করে বাংলাদেশ, যাতে গেল কবছরে সফলতাও দেখা দিয়েছে। তাই প্রত্যাশিতভাবে এবারও সে কৌশলের দিকেই যাবে টাইগাররা। স্পিন বোলিং বাংলাদেশের শক্তির জায়গা, আর এটাই উইন্ডিজের দুর্বলতা। তবে এবার সেই ফাঁদে ধরা দিতে চায় না ক্যারিবিয়ানরা, যার জন্য ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুত করছেন। নিজেদের সামর্থ্যের উপর আস্থা রাখছেন কেমার রোচ। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল। গেল 3 বছরে টেস্টে এই 2 পেসারের সম্মিলিত শিকার 124 উইকেট। এবারও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ক্যারিবীয় পেসাররা। ব্যাটসম্যানরা স্পিন সামলানো নিয়ে অনেক কাজ করেছে, তবে পেসারদের এখানে অনেক পরিশ্রম করতে হবে। গতি কিংবা সিম মুভমেন্টের জন্য পিচ থেকে সাহায্য পাওয়া যায় না, ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যেতে হবে। বাংলাদেশে সাফল্য পাওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়। সবশেষ সফরে টেস্ট সিরিজে বাংলাদেশে হোয়াইট ওয়াশ হয়েছিল উইন্ডিজ দল। আগামী 3 ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যেই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনোই হারেনি টাইগাররা। শীতের সকালেই মুন্সিগঞ্জে সোনারং মাঠে চলছে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। নাবিলা, এই মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে কিন্তু এই শিশু কিশোররা এখানে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছে। আপনি দেখছেন যে কুয়াশার চাদরে চারদিক ঢাকা পড়েছে, তার মধ্যেও কিন্তু এই যে তাদের ক্রিকেট খেলার উদ্যম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং এখানকার যে প্রশিক্ষক ইব্রাহিম, তিনি এই যে শিশুদেরকে প্রশিক্ষিত করছেন এবং বাংলাদেশের যে ক্রিকেটের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং এই যে শব্দ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পরেও তাদের মধ্যে যেন আরো উদ্যম বেড়ে গেছে। অনেকের মধ্যে কিন্তু সাকিব আল হাসান হবার যে স্বপ্ন সেটি আরো বেশি জাগ্রত হয়েছে। এই যে অজপাড়াগা, একেবারে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং যে মাঠ, সেই মাঠে আমরা ভোর থেকে দেখছি যে ক্রিকেট প্রশিক্ষণ, এবং এটি কিন্তু প্রতিদিনকার দৃশ্য। এবং এই শীতে অনেক এলাকায় প্রশিক্ষণ বন্ধ থাকলেও কিন্তু এখানে সেটি বন্ধ হচ্ছে না, এবং কোনো কোনো দিন দুবেলাও কিন্তু তাদের প্রশিক্ষণ হয়। এবং এই অল্প বয়সী যারা নাকি এখানকার স্কুলে পড়ুয়া যে শিক্ষার্থী রয়েছে, তারা এই ক্রিকেটের যে উদ্যম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে ক্রিকেট ইতিহাসে যে অনেক বাংলাদেশের যে পিছনের কথা, সেখানে কিন্তু আমাদের গাজী আশরাফ লিপু এই এলাকারই সন্তান। তিনি কিন্তু এই বিক্রমের সন্তান হয়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সফল নেতৃত্ব দিয়েছেন। তো আমরা এই প্রশিক্ষক যিনি এখানে আছেন ইব্রাহিম, তার সঙ্গে জানতে চাইবো যে এখানকার যে শিশুদের প্রশিক্ষণ দিচ্ছেন আপনি, এই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন ইব্রাহিম, যে ও তাদের সম্ভাবনা আপনি কি দেখছেন? ধন্যবাদ উজ্জ্বল ভাই এবং সময় টিভিকে। আসলে আমরা যখন প্রথম ওদের নিয়ে শুরু করি, আজ থেকে 25 দিন আগে, আপনি জানেন তথ্যটা যে 30 দিনের আমাদের একটা মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি, তখন যে ওদের মধ্যে ফিল্ডিং করার, ব্যাটিং করার একটা ভীতি ছিল, সেটা কিন্তু এখন নেই। এবং এখন কিন্তু ওরা অনেক পজিটিভ, এবং ওদের যে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে অনেকটা, সেটা একেবারে পরিষ্কার। হয়তোবা যদি কুয়াশাচ্ছন্ন না থাকতো, তাহলে আমরা নেটে প্র্যাকটিসে আপনাদেরকে দেখাতে পারতাম যে ওরা কি দুর্দান্ত বল করে এবং ব্যাট করে, এবং অনেকগুলো শট বেসিক্যালি ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, তারপরে আপনার স্কোয়ার কাট এবং আপনার সুইপ, এই কয়েকটি শট কিন্তু ওরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে। এবং আমি কিন্তু খুবই আশাবাদী ওদেরকে নিয়ে, যে আমরা অন্তত আমাদের যে জেলা প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়, এবং এজ লেভেলের যে বিসিবি ক্রিকেট গুলো আয়োজন করে, স্কুল ক্রিকেট, সেখানে কিন্তু অবভিয়াসলি এই টিমটা ওরা ভালো করবে এবং 5-6 জন ছেলে ভালো করবে। সেই বলছিলেন যে তাদের সম্ভাবনার কথা, এবং এখানে যারা এই অংশ নিচ্ছেন খুদে ক্রিকেটার, আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে তাদের স্বপ্ন সম্পর্কে, যে এই যে ক্রিকেট তোমরা খেলছো, সকালবেলা এত শীতের মধ্যে প্র্যাকটিস করছো, তোমার স্বপ্ন কি? ধন্যবাদ সময় সংবাদ এবং জেলা ক্রীড়া অফিসারকে আমাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি এখান থেকে ভবিষ্যতে
জেলা পর্যায়ে খেলতে চাই এবং আরো দক্ষতা অর্জন করে পরে জাতীয় দলে খেলতে চাই এবং বাংলাদেশের সুনাম অর্জন করতে চাই। আরেকজন খুদে ক্রিকেটার তার স্বপ্নের কথা জানাবেন। তুমি বলো যে তোমার কি স্বপ্ন, তুমি কি হতে চাও? আমার সময় টিভিতে আমি একজন বড় মাপের ক্রিকেটার হতে চাই, কারণ ভালো ভালো ক্রিকেটার আছে যারা বিভিন্ন জাতীয় দলে খেলছে এবং সুনাম অর্জন করছে এবং এদের মধ্যে আছে সাকিব আল হাসান এবং তারা, আমি তাদের মধ্যে একজন ক্রিকেটার হতে চাই। ধন্যবাদ নাবিলা। যে খুদে ক্রিকেটাররা যে তাদের স্বপ্নের কথা বলছিলেন, যে কেউ সাকিব আল হাসান হতে চান, কেউ তামিম হতে চান এবং এরকম স্বপ্ন তাদের মধ্যে কিন্তু আছে। এবং এই মুন্সিগঞ্জে যে ক্রিকেটের যে ইতিহাস, সেই ইতিহাসকে আরো সমৃদ্ধ করবার জন্য এবং ইতিহাসকে পুনরুদ্ধার করবার জন্য কিন্তু এই প্রশিক্ষণ চলছে। এবং আপনারা জানেন যে এখানে ওরকম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এবং লিগ না হবার কারণে কিন্তু অনেকটা হতাশা ছিল, কিন্তু তারপরে এই নতুন উদ্যমে কিন্তু তারা এই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। এই ছিল মুন্সিগঞ্জের সোনারং মাঠে ক্রিকেট প্রশিক্ষণের সর্বশেষ। নাবিলা। মুন্সিগঞ্জের সোনারং মাঠ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল। অনূর্ধ্ব 19 দলের অনুশীলনের খবর। আগামী বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপকে সামনে রেখে 25 ক্রিকেটারকে নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে টাইগার যুবাদের চতুর্থ ধাপের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিনে সকাল বিকেল 2 ধাপে হয়েছে অনুশীলন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ধাপে 25 ক্রিকেটারের ফিটনেস নিয়ে কাজ করেন ট্রেনার রিচার্ড স্টোনিয়ার। পরে করেন দীর্ঘদিন রানিং। বিকেলে পেসারদের নিয়ে আলাদা সেশনে কাজ করেছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। অনুশীলন চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝে চট্টগ্রামে এইচপি ইউনিট ও নিজেদের মধ্যে একাধিক প্রীতি ম্যাচ খেলবে যুবারা। এদিকে অনুশীলনের আগে করা কোভিড পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ আসে, যেখানে হেড কোচ ছাড়া যোগ দিয়েছেন অন্য সব কোচিং স্টাফরা। প্রধান প্রশিক্ষকও যোগ দেবেন আগামী সপ্তাহেই। অন্য প্রসঙ্গ, করোনার কারণে 10 মাস পর বেনাপোল পেট্রোপোল সীমান্তে হয়ে গেল বিজিপি বিএসএফ এর রিট্রিট শিরোমণি অনুষ্ঠান। শূন্যরেখায় 2 বাংলার হাজার দর্শনার্থী এসে অংশ নেন মিলন উৎসবে। স্বাস্থ্যবিধি মেনে এক ছাদের নিচে গিয়ে আয়োজন উপভোগ করেন তারা। নেই কাঁটাতারের বেড়া, নেই কড়া নজরদারি, এক ছাদের নিচে উঠছে 2 দেশের পতাকা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যৌথ প্যারেড পরিণত হয় মিলনের সেতু বন্ধনে। প্রাণ খুলে নেচে গিয়ে আনন্দে মাতেন 2 বাংলার দর্শনার্থীরা। মঙ্গলবার বিকেলে সীমান্তের 2 বাংলার মানুষ দীর্ঘ 10 মাস পর সীমান্তের শূন্য রেখায় বিনোদনের এই সুযোগ পেয়ে মাতোয়ারা। 2 দেশের মিলন মেলা আবার শুরু হয়েছে। পরিবারের সবার সাথে এখানে আসলাম, অনুষ্ঠানটা অনেক ভালো লাগলো আমাদের। কুচকাওয়াজের পাশাপাশি ছিল 2 দেশের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক আয়োজন। এখানে আসতে পেরে আনন্দিত 2 বাংলার মানুষ। উৎসব 2 দেশের মধ্যে বন্ধুত্বকে আমাদের সুদৃঢ় করেছে। কাঁটাতারে বেড়া আটকাতে পারেনি আমাদের ভালোবাসা। প্রথম আসছি, দেখে খুব ভালো লাগছে। একই ছাদের নিচে মানুষের যে মিলন মেলা, যা 2 দেশের ভিতরে বন্ধুত্ব সম্পর্ক জোরদার করবে। এমন আয়োজন বিনোদনের পাশাপাশি 2 দেশের মানুষের মাঝে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এটি আমাদের বন্ধুত্বের একটি নিদর্শন। এটি 2 দেশের পারস্পরিক বোঝাপড়া এবং গভীর সম্পর্কের একটি বহিঃপ্রকাশ। टूरिस्ट के पॉइंट ऑफ व्यू से भी यहाँ पर काफी लोग आते हैं बॉर्डर को देखने के लिए। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে 1 দিন চলবে এই রিট্রিট শিরোমণি অনুষ্ঠান। সময় সংবাদ, বেনাপোল। আবারও খেলার খবর। দেশে ক্রিকেট আধিপত্যে স্থান টিকিয়ে রাখতে প্রত্যয়ী রাজশাহীর দামাল ছেলেরা। সে লক্ষ্যে প্রথমবারের মতো শুরু হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট। বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজনে মঙ্গলবার এই টুর্নামেন্টের পর্দা উঠেছে কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে। তরুণদের সঙ্গে জাতীয় দলের সাবেক ও বর্তমানরাও অংশ নিচ্ছে টুর্নামেন্টে। রাকিবুল হাসানের রিপোর্ট। বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, দর্শকের এমন উচ্ছ্বাসে শেষ কবে এসেছিল এই মাঠ, সে স্মৃতি হারিয়েছে রাজশাহীর দর্শকরা। মাঠ আছে ক্রিকেটের ডজন খানেক একাডেমি, তবে নেই সেখানে গড়ে ওঠা খেলোয়াড়দের পরখ করে নেয়ার সুযোগ। লক্ষ্যহীন বেড়ে ওঠা এই ক্রিকেটারদের এগিয়ে নিতেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোল্ড কাপ টি20 টুর্নামেন্টের এই আয়োজন। আমাদের সময় অনেক টুর্নামেন্ট ছিল রাজশাহীতে, প্রচুর কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, যেগুলো আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করেছে। আপনি যদি টুর্নামেন্ট না খেলেন, আপনি যতই প্র্যাকটিস করেন,
আপনি ম্যাচিউরড হবেন না বা প্রফেশনাল হবেন না। আমরা জাস্ট রাজশাহীর বেটারমেন্টের জন্য আমরা সবাই অংশগ্রহণ করছি। মুশফিকও যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকতো, তাইজুল না থাকতো, ওরাও খেলতো, শান্তও খেলতো। লিগ ভিত্তিক এ টুর্নামেন্টে সাব্বির রহমান, সাকলান সজীব, ফরহাদ রেজারা সহ খেলবেন রাজশাহী বিভাগের জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। ক্রিকেট গুরুরা বলছেন টুর্নামেন্টে তাদের নেতৃত্বে 6টি দলে স্থান পেয়েছে স্থানীয় বিভিন্ন একাডেমির উদীয়মানরাও, যা মান বাড়াবে স্থানীয় ক্রিকেটারদের। এই টুর্নামেন্টের মাধ্যমে হবে আমাদের রাজশাহীর যারা জেলার প্লেয়ার, ডিভিশনের প্লেয়ার আছে, এখান থেকে আমরা প্রস্তুত হয়ে যাবো অ্যাকচুয়ালি যে বড় টুর্নামেন্ট কীভাবে খেলতে হয়, প্রেশার কীভাবে নিতে হয়। প্রত্যেকটা একাডেমিতে যারা হাজার হাজার প্লেয়ার প্র্যাকটিস করছে তারা বিশেষ করে উপকৃত হবে এবং তারা দেখে শিখবে যে আমাদের বড় ভাইরা খেলছে, আমরা একসময় খেলবো। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক বলছেন রাজশাহীর ক্রিকেটের মান বাড়ানোর পাশাপাশি জেলার ক্রীড়াঙ্গনে দায়িত্বপ্রাপ্তদের ঘুম ভাঙাবে এই টুর্নামেন্ট। শুধুমাত্র রাজশাহী বলেন, আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট শহরে বা বিভাগীয় শহরগুলোতে এরকম টুর্নামেন্ট হওয়া উচিত। এই ধরনের টুর্নামেন্ট খেলে নিজেদের যোগ্যতা, নিজেদেরকে অবস্থানটা বুঝতে পারবে যে আমি কোন লেভেলে কোন জায়গায় অবস্থান করছি। খেলা হওয়া মানে কনফিডেন্ট বাড়া। তো আমি মনে করি যে টুর্নামেন্ট হওয়াটা খুবই জরুরি এবং খুবই দুঃখের কথা যে রাজশাহীর ক্রিকেটটা একসময় যেরকম উর্বর বলা হতো সেভাবে ঠিক চর পড়ে গিয়েছিল কয়েক বছর। উদ্বোধনী ম্যাচে জুনায়েদ সিদ্দিকীর দল শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের বিরুদ্ধে 5 উইকেটে জয় পেয়েছে MS অ্যাভেঞ্জার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট আজ। প্রথম ইভিএমে ভোট দেবেন 19 লাখ ভোটার। মাঠে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর 25,000 সদস্য। আজ 25 সম্মুখ যোদ্ধাকে দেয়া হবে করোনার টিকা। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে একযোগে। আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 16 বছরেও বিচার হয়নি হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সহ 5 জন হত্যার। বর্তমান সরকারের আমলেই শেষ হবে আশা মামলার বাদীর। রংপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীকে মারধরের অভিযোগ। স্বজনদের বিক্ষোভ। পুলিশ যাওয়ার আগেই সটকে পড়ে অভিযুক্তরা। প্রতিষ্ঠানের তালা। এবং কারখানার আয় নেই, তারপরও বেড়েই চলছে ব্যয়। রংপুরে চিনিকলের আখ পরিবহনে খরচ 5 কোটির বেশি। দিতে হচ্ছে বেতন ভাতাও। চাষিদের দুর্ভোগ। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।